বুকের ভেতর ধকধক করে কাঁপছে ন্যান্সির। রুমে এসেছে ন্যান্সি, জামাটা চেঞ্জ করতে হবে তাকে। পালিয়ে আসতে গিয়ে পড়ে গেছিল। সেই ছবির লোকটাকে খুঁজতে গিয়ে অদূরে দুজন গার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ন্যান্সি। প্রথমে দিকে ভেবেছিল হয়তো আফ্রিদের গার্ড, কিন্তু না, তাদের ঘাড়ে ঈগল পাখির ট্যাটু করা। সেই ঈগল পাখির আংটিটা রেখেছিল আগন্তুকের আঙ্গুলে। নান্সির আর বুঝতে বাকি নেই লোকগুলো আগন্তুকের, কিন্তু কেন তার পিছু করছে তারা? যে করে হোক আগন্তুককে ধরতে হবে। সেই শেষ করে দিয়েছে তার পুরো পরিবারকে। আনমনা ন্যান্সি একে একে ড্রেসের ফিতা খুলতে লাগলো। এদিকে বাংলাদেশের মাটিতে থাকা মাফিয়া কিং আফ্রিদা হাসান নিজের আলিশান এহসান মঞ্জিলে নিজের উপরে কাউচের উপর বসে আছে। ডান হাতে সিগারেট আর বাঁ হাতে হুইস্কির গ্লাস। সেন্টার টেবিলের উপর রাখা ল্যাপটপে দেখছে ন্যান্সির দৃশ্য। আনমনা ন্যান্সি যখন চেঞ্জ করতে ব্যস্ত, তখন বেশ আগ্রহ নিয়ে তাকে দেখে চলছে আফ্রিদা হাসান। বাচ্চা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বিড়বিড় করে বলল, ওয়াশরুম থাকতে যদি রুমের মধ্যে চেঞ্জ করিস তাতে আমার কি দোষ? আমি তো দেখবই। ন্যান্সি নিজের ড্রেসের উপরের অংশটা, পরনে শুধু এক টুকরো ভেতরের কাপড়। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। আবার বিড়বিড় করে বলল, আমি দেখা যায় আছে, দেখার জিনিস দেখবই। কোমরের পাশে জুম করতে কালো তিলটা স্পর্শ দেখতে পেল। ফর্সার শরীরে তিলটা জ্বলজ্বল করছে। এই মুহূর্তে আফ্রিদের ইচ্ছে করছে নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে। উফ, সে তো আগে কেন দেখেনি? তার তো আগে দেখা উচিত ছিল। দিস ইজ নট ডান। টেবিলের উপর থেকে ফোনটা তুলে ন্যান্সির নাম্বারে কল দিল। এলোমেলো ন্যান্সির নিচে পড়ে থাকা জামাটা তুলে নিল, নিজেকে ঢেকে নিয়ে ফোনের দিকে ছুট লাগালো। আফ্রিদ সবটাই দেখছি, কিন্তু অদেখা নয় তার নিকটে। ফোনটা রিসিভ করতে আফ্রিদ দুতলা হয়ে বলল, জানকির বাচ্চা। বিরক্তিকর ভাঁজ পড়ল কপালে। আবারও কল করছে বেয়াদব পুরুষ। তাকে চেঞ্জ করতেও শান্তি দিচ্ছে না। কি হয়েছে কি? আবার কেন কল করছেন? রাগান্বিত ন্যান্সির লাল টুকটুকে মুখটা দেখে হেসে ফেলল আফ্রিদ। আমার তোকে ভীষণ সিরিয়াস একটা কথা বলার আছে, থমকালো ন্যান্সি। কি জরুরি কথা? শুষ্ক ঢোক গিল ন্যান্সি। খুব আস্তে করে মস্তিষ্ক একটা কথা ভাবছে। আফ্রিদ কি সত্যি জানে সবটাই? সে কি বলবে তাকে সত্যিটা? কি বলবেন, তাড়াতাড়ি বলেন। আফ্রিদ সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে বলল, আমি তোর কামড়ের তিলটা মিস করছি। বিশ্বাস কর, রাতে খেয়াল করিনি, কিন্তু এখন মিস করছি। ন্যান্সি নির্বিকার, প্রত্যুত্তরে কিছু বলল না। জীবনে প্রথম কাউকে দেখলো পলাতক বউকে ফোন দিয়ে বলছে তোর তিলটা মিস করছি। ন্যান্সি হাসলো। হাসিটা বোধহয় কান্না পাওয়ার মতো। আফ্রিদ হোসেন, আপনি হারপিক খেয়ে মরে যান প্লিজ। আফ্রিদ একপাশে হেসে বলল, হারপিকটা যদি তুই হোস তাহলে আমি 100 বার খেয়ে মরতে রাজি আছি। বজ্জাত লোক কোথাকার, আমাকে হারপিক বলছে। এবারে ব্লক করছি, আর কল করলে তোর গোষ্ঠীর তুষ্টি করে দিব। সাহস কত বড়! ছেড়ে আসার পরও নির্লজ্জের মতো ফোন করছে। এই, আপনি নাম্বার পান কীভাবে, অসভ্য কোথাকার? আরও একবার নাম্বার ব্লক করলো ন্যান্সি। হাত জোড়া চলে যায় তার কোমরে। মুখ নিচু করে কোমরে তিলটা দেখলো। নিমষ্ট কামড়ে ধরে। খুব অসহায় লাগছে এখন। ল্যাপটপে সবটাই দেখছে আফ্রিদ। অতঃপর দু হাতে মাথার পিছনে রেখে হাসি হেসে মুখ করে বলল, বান্দি রে, মিস ইউ সো মাচ, ট্রাস্ট মি। পরের বার ধরলে দুদিনও ছাড়াছাড়ি নেই। ফিলিংস তো আপনারও আছে, সেটা রাতেই দেখে নিলাম। ন্যান্সি দ্রুত খাবার খেলো। সব কিছু এত দ্রুত করছে যে তাকে এক্ষুনি ছুটতে হবে। কিছুক্ষণ আগে রিমি মেয়েটার সাথে কথা হলো। মেয়েটা বলল সে একটু বাইরে যাচ্ছে, ন্যান্সি যাতে ব্রেকফাস্ট করে নেয়। ন্যান্সি কিচেনে গিয়ে নিজের জন্য অল্প দুধ গরম করছে। দুর্বল শরীরে পুষ্টি জাতীয় কিছু খাওয়া প্রয়োজন। আফ্রিদ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করছে, তবে টেবিলে কারোর সাথে টু শব্দটি করেনি। নীলাদ্রি কয়েকবার জিজ্ঞাসা করেছে ইলহামের কথা। প্রত্যুত্তরে আফ্রিদ একটাই কথা বলছে, বিক্রি করে দিছি, নতুন বউ কিনে নিয়ে আনবো। এরকম আজব কথায় খুক করে কেসে উঠল কল্পনা। সাব্বির থতমত খেয়ে গেল। আফ্রিদ এতটা চিল কীভাবে থাকতে পারল কেউ বুঝল না। মাইমুনে আসার মনে মনে ভীষণ খুশি হয়েছেন ইলহাম চলে যাওয়াতে। আদরের বেটার ঘাট থেকে নেমেছে। তিতলি চুপচাপ দাঁড়িয়ে শুধু ওদের কথা শুনছে। খাওয়া শেষ হয়ে রুমে এসে আফ্রিদ ট্যাব নিয়ে শটাং হয়ে শুয়ে পড়ল বিছানায়। ন্যান্সিকে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল। মুচকি হেসে ফোন লাগালো টেলিফোনে। অসময়ে কল আসাতে কিছুটা চমকে উঠল ন্যান্সি। টেলিফোনে কানে তুলতে ওপাশ থেকে ভেসে এলো নেশালো কণ্ঠস্বর। আমার জানকির বাচ্চাটা কি করছে এত আদুরে?
সম্বোধনে বুকের ভিতর দুরু দুরু কেঁপে উঠল রমণীর। ন্যান্সি মৃদু স্বরে বলল, সবই তো দেখতে পাচ্ছেন, তাহলে জিজ্ঞাসা করছেন কেন? আমি জানি আপনি আমার উপর নজরদারি করছেন। আফ্রিদ হাসল, ঠোঁট বাঁকিয়ে বলল, হাতে ওটা কি? ন্যান্সি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, মিল্ক খাবে না নাকি? এভাবে গাল হেসে হাসল আফ্রিদ। সোজা হয়ে বসে বলল, ঠোঁটের কোণে দুষ্টু হেসে ঘাড় বাঁকিয়ে বলল, ফেক প্রোটিন খাই না আমি সোনা, খেলে আসল প্রোটিন খাবো। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ন্যান্সি। ফেক প্রোটিন মানে? ফেক প্রোটিন মানে? আফ্রিদ উঠে গিয়ে সেন্টার টেবিলের উপর থেকে একটা চকলেট নিল, সেটায় কামড় বসাতে বসাতে বলল, তুমি যেটা খাচ্ছ সেটা ফেক প্রোটিন। আমি আবার ফেক প্রোটিন খাই না, আসল প্রোটিন তো তুমি। সবটাই মাথার উপর দিয়ে গেল ন্যান্সি। আফ্রিদ চাপা স্বরে ফিসফিসে বলল, একটা বাজে কথা বলি জানকি বাচ্চা। ন্যান্সি শুষ্ক ঢোক গিলে বলল, সারাদিন রাত তো বাজে কথাই বলেন। আফ্রিদ ততক্ষণে একটা স্ট্রবেরি নিয়ে মুখে পুরে বলল, আমি তোমার ফেক প্রোটিন আর তুমি আমার স্ট্রবেরি, লাল আর সাদা মিলেমিশে হাই ইয়ামি খেতে হবে। ন্যান্সি আবারও ফোন রেখে দিল। হাতে ধরা দুধের গ্লাসের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ফেক প্রোটিনের অর্থ কী। এই বিষয়টা মস্তিষ্ক ধরতে পারলো অমনি ফ্রোজ ছেড়ে দিল গ্লাসটা। সহসা দু হাতে বুক গুটিয়ে নিল, বিড়বিড় করে আওড়ল, অসভ্য ইতর লোক, কোনো দিন ভালো হবে না। চিৎকার করে উঠল ন্যান্সি। আফ্রিদ এদিকে গড়াগড়ি খেয়ে হাসছে ন্যান্সির অবস্থা দেখে। ন্যান্সি বুঝে গেছে সে কি মিন করছে। গাড়ি চলছে আপন গতিতে, সারি সারি গাছপালা সব পেছনে ফেলে এগিয়ে যাচ্ছ স্মাইলি? হ্যাঁ, এটাই তার শেষ দিন আমেরিকার মাটিতে। এরপর কি আর কখনো আসবে? হয়তো আসতেও পারে। সামনে বড় একটি পার্ক, পাশে ক্যাফেটেরিয়া। পরিচিত শহর ছেড়ে চলে যেতে বুক কাঁপছে। জানলার বাইরে শূন্য দৃষ্টি ফেলল স্মাইলি। চলন্ত গাড়ি যত এগোচ্ছে বুক ছিঁড়ে তত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে চলে এলো ওরা। ফ্লাইটের অপেক্ষায় আছে। সামনে সিটে বসে আছে স্মাইলি। মুখশ্রীর জন্য ক্লান্তির ছাপ স্পষ্ট। মিস্টার এজিয়ান ভেতরে দিকে গেছেন। মিসেস অ্যানা ফোন স্ক্রল করতে ব্যস্ত। আশেপাশে দৃষ্টি বুলাতে নেভি কালারের ওয়েস্টার্ন টি শার্ট আর জিন্স প্যান্ট পরা একটি মেয়েকে দেখতে পেল স্মাইলি। এদিক ওদিক বারংবার তাকাচ্ছে মেয়েটি, হয়তো কাউকে খুঁজে চলছে। স্মাইলি খুব একটা গুরুত্ব দিল না। নিজ হাতে থাকা ম্যাগাজিন পড়তে শুরু করলো। নিজের পাশে একটা অপরিচিত মেয়েকে দেখে কপালে ভাঁজ পড়ল স্মাইলি। হাস্যকর কণ্ঠস্বরে বলল, হাই, আমি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। অল্প হাসলো স্মাইলি। হ্যালো স্মাইলি, প্রিন্সেস দৃশা। ওয়াও, নাইস নেম, থ্যাংক ইউ। তোমার নাম আর আমার নাম কিছুটা একরকম, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা আর স্মাইলি প্রিন্সেস দিশা। ন্যান্সি ওষ্ঠ পাকিয়ে বলল। অতঃপর কিয়ৎক্ষণ চলে পিনপতা নীরবতা। নীরবতা ভেঙে স্মাইলি ফের শুধোয়, তোমার গালে কি হাইলাইটস করছো ইলহাম? আর চোখে তাকায় ন্যান্সি। অস্বস্তিতে পড়ে গেল সে। না, আসলে আমার গালে এমনই। অল্প হাসলে স্মাইলি। ইউ আর সো লুকিং সো কিউট, থ্যাংক ইউ। তুমি বাংলাদেশি? কিঞ্চিত অবাক হলো ন্যান্সি। হ্যাঁ, কিন্তু কেন? না দেখে মনে হলো। আবারও ছেয়ে গেল দুজনের মধ্যে নীরবতা। ইসমাইলি চুপ থাকতে পারল না। জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? ম্যাগাজিন থেকে মুখ তুলে ন্যান্সি আগের ন্যায় বলে উঠল, স্পেন। ওয়া গ্রেট, আমিও স্পেন যাচ্ছি। ঈশ্বর চমকায় ন্যান্সি। সত্যিই? হ্যাঁ, এই দেখো পাসপোর্ট। এক নজর বুলিয়ে নিল ন্যান্সি। সত্যি মেয়েটা স্পেনে যাচ্ছে? তাহলে অবাক হলো একটু। তাহলে তো আমাদের ফ্লাইটও একই। ফ্লাইটে প্রায় পাশাপাশি সিটে বসেছে মিসেস অ্যানা এবং স্মাইলি। তবে সে কেন জানে কমফোর্ট ফিল করছে না। মাম্মাম, আমার শান্তি লাগছে না। চিন্তিত হলেন মিসেস অ্যানা। কেন, কি হয়েছে? আমি সিট চেঞ্জ করতে চাই। মিসেস অ্যানা আশেপাশে তাকিয়ে এক নজর দেখে নিল। নজর এলো ন্যান্সি। এক্সকিউজ মি। ইয়েস, আচ্ছা আমার মেয়েটা কি তোমার পাশে বসতে পারে? ন্যান্সি উঁকি দিয়ে দেখলো স্মাইলিকে। ওষ্ঠদয় আলাদা হয়ে গেল তার। হাস্যোজ্জ্বল মুখে বলল, অফকোর্স। স্মাইলি উঠে গিয়ে ন্যান্সির পাশে বসলো। ফ্লাইটটা চালু হতো আমার তো। আতঙ্কিত হয়ে উঠল স্মাইলি। চেপে ধরল ন্যান্সির হাত। প্লিজ প্লিজ আমাকে ধরো, আমার ভয় করছে। ভুরু কুচকিতে হলো ন্যান্সির। স্মাইলি তবে ফ্লাইটে ভয় পায়। স্মাইলি লম্বা লম্বা নেজগুলো গেঁথে দিল ন্যান্সির হাতে। তাতে ভাবান্তর নেই ন্যান্সির। টু শব্দটু করল না। আর ইউ ওকে স্মাইলি? ধীরে ধীরে দৃষ্টি মেলে তাকালো স্মাইলি। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। মৃদুস্বরে বলল, ইয়েস, আই এম ফাইন। সৌজন্যমূলক হাসল ন্যান্সি। অতঃপর সিটে মাথা এলিয়ে চুপচাপ বসে রইল। এদিক ওদিক তাকাতে গিয়ে আনমনে দৃষ্টি নিবদ্ধ করলো ন্যান্সির হাত দিকে। ও মাই গড, ন্যান্সি, তোমার হাত? ডোন্ট ওয়ারি, ইটস ওকে। আরে ব্লাড। ন্যান্সি ভালো করে লক্ষ্য করে দেখলো অনেকটা গেঁথে গিয়েছে।
পার্স থেকে নিজের ছোট্ট রুমাল বের করে বেঁধে নিল ন্যান্সি। অপরাধীদের মাথা নত করে বলল, আই এম সরি ইলহাম, আমি ফ্লাইটে ভয় পাই। ন্যান্সি মুচকি এসে নিজের হাতের দিকে তাকালো। এটা যদি মাফিয়া কিন দেখতো তাহলে গালটা চেপে ধরে বলতো, বলেছিলাম না এই দেহে যাতে একটা ফুলের টোকাও না লাগে। স্পেনের বার্সেলোনা একটি দারুণ শহর বলে ভুল হবে। পর্যটক এখানে ঘুরতে আসার জন্য পারফেক্ট। লাস রামবলা রাস্তায় রীতিমতো ভিড় জমেছে। প্রাণ চঞ্চল এই রাস্তাটিকে আটকে আছে মানুষের ভিড়ে। একের পর এক গাড়ি ছুটে চলছে। পাশে বড়সড় একটা ক্যাফেটেরিয়াগুলোতে প্রতিদিনের মতো আজও ভিড় জমেছে। একটু দূরে আরেকটি ক্যাফে রয়েছে। ক্যাফেটেরিয়া জুড়ে পিনপত নীরবতা। নীরবতা থাকার একটি কারণ আছে। তার সামনে বসে আছে ইক্রিয়াস, আর ঠিক তার সামনে লুসিফার এলেন ইদ্রান। ইক্রিয়াস পেশায় একজন ইন্সপেক্টর। প্রায় 2 বছর ধরে পেঁয়াজ চলছে ইদ্রানকে হাতে নাতে পাকড়াও করায়। চোখে থাকা গল্ফ খুলে বুক পকেটে রেখে দিল ইক্রিয়াস। বেশ আরামসে কাঁটার চামচ চালিয়ে খেয়ে চলছে ইদ্রান। থমথমে একটা পরিবেশ। ইভান চুপচাপ দাঁড়িয়ে দেখছে। এই মুহূর্তে যদি ইক্রিয়াস রিভলভার বের করে শ্যুট করে দেয় তাহলে তাহলে কি হবে? সম্পূর্ণ খাবার শেষ করার পূর্বে এক নজর মুখ তুলে তাকায় লুসিফার। ইক্রিয়াসকে উদ্দেশ্য করে বলে, উড ইউ লাইক টু ইট? তাচ্ছিল্য হাসি টেনে বলে ওঠে ইক্রিয়াস, আমি এখানে খেতে আসিনি ইদ্রান। চামচটা সযত্নে প্লেটে রেখে দিল লুসিফার। ইদ্রান, নাইস। ইউ আর ইক্রিয়াস। আমাকে এলএলবি বই অন্য নামে কেউ ডাকে না। আই লাইক ইউর অ্যাটিটিউড। একপাশে হেসে উঠল ইক্রিয়াস। ইস্ক্রিয়াস লুফিসার এমন ইদ্রানও এটা পুরোপুরি উচ্চারণ করতে ইচ্ছে করে না। মিস্টার ওরফে দ্য সাকসেসফুল বিজনেসম্যান এলেন ইদ্রান। হো হো করে হেসে উঠল ইদ্রান। শান্ত এই পরিবেশে এই হাসিটা বড্ড ভয়াবহ ঠেকল। আকস্মিক মুখচ্ছিরি জুড়ে ছেড়ে গেল গম্ভীর ভাব। লুসিফার এলেন ইদ্রানকে দেখাতে পেরেছ, এটাই তোমার জন্য ঢের ইস্ক্রিয়াস। না হলে আমার নাম নেওয়ার অপরাধে আজ তোমার বুকে আমার রিভলভার থাকা 7টি বুলেট ঢুকে যেত। আকস্মিক রিভলভারটা ঠিক মাথায় মাঝখানে ঠেকালো ইস্ক্রিয়াসের। দাঁতে দাঁত পিষে বলে উঠল, ডিরেক্ট উপরে পাঠিয়ে দেবো। ব্যাক সুইট পরিহিত গার্ডগুলি এগিয়ে আসতে চাইল। তৎক্ষণাৎ হাত উঁচু করে থামিয়ে দিল ওদের। কুল ডাউন বয়েস, এত প্যানিক করতে নেই। ঠান্ডা মেজাজের কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করছে ইস্ক্রিয়াসের। নিজের প্রাণের ভয় নেই, তাই না ইদ্রান? এত অ্যাটিটিউড! ডোন্ট ইউ ডেয়ার ইস্ক্রিয়াস। ক্ষণক্ষণ চলল নীরবতা। রিভলভার নামিয়ে টেবিলের উপর রাখলো ইস্ক্রিয়াস। ঠোঁটে ঝুলছে তার তাচ্ছিল্য হাসি। তোকে আমি এভাবে মারবো না ইদ্রান, ট্রাস্ট মি। এভাবে পুলিশের হাতে তুলে দিব না। আজকের জন্য তো ছাড়, তবে যেদিন ধরবো সেদিন ডিরেক্ট এনকাউন্টার করে দেবো। শুধু সময়ের অপেক্ষা। অট্টহাসিতে ফেটে পড়ে ইদ্রান। আদতে কি সে ভয় পায়? মৃত্যুকে কতবার সচক্ষে দেখে এসেছে, ফিরে এসেছে। সে ইদ্রানকে এই সামান্য কথায় ভয় দেখাচ্ছে। হায়! হাতের ইশারায় একটুখানি কাছে রাখলো ইক্রিয়াসকে ইদ্রান। কিঞ্চিত ঝুঁকে পড়ে ইক্রিয়াস হিসকি টেনে টুনে ফিসফিসিয়ে বলল, নাইস জোকস। চোয়াল শক্ত হলে এসে ইক্রিয়াসের। চাপা রাগ আওড়ালো। এখনো সময় আছে, ভালো হয়ে যা। বাঁকা হাসলো ইদ্রান। এখনো সময় আছে, নিজের পথ দেখে নে। আমার পিছু ছাড়। উঠে দাঁড়ালো দুজনেই, যেন শব্দবিহীন যুদ্ধ। একে অপরের সহিত নিঃশব্দে এই যুদ্ধ। ঠিক কী কী ক্ষতি চলেছে তা অজানা। ওকে ফাইন, তুই তোর কাজ কর আর আমি আমার কাজ করব। পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো ইদ্রান। বা চোখ ভুরু উঁচিয়ে বলল, অ্যাজ ইউ উইশ। পকেটে হাত গুজতে পিছন ফিরে গাড়ির দিকে পা বাড়ালো ইদ্রান। ইক্রিয়াস হাসলো। রহস্য মিশ্রিত সে হাসি। মৃদু স্বরে চিৎকার করে বলল, ইদ্রান, জাস্ট এ ম্যাটার অফ টাইম। গা দুলিয়ে হেসে উঠল ইদ্রান। পিছন ফিরে তাকালো। শিথিল কণ্ঠে বলল, ইমাজিনেশন, ইমাজিনেশন, ইমাজিনেশন। ঘাড়ে আঁকা ইগল ট্যাটুতে আঙুল বুলালে ইদ্রান। বাড়ি বলতে আপাতত ন্যান্সির কিছু নেই। একটা হোটেলে উঠেছে সে। রুম বুক করেছে 2 দিনের জন্য। মাঝে মাঝে ন্যান্সি ভাবতে অবাক লাগে
সে এত কিছু একা করছে, এত সাহসী হলো কবে থেকে? সে তো দুর্বল এক কন্যা। ক্লান্ত শরীরটা টেনে নিয়ে বিছানায় এলিয়ে দিল ন্যান্সি। খুব করে বেয়াদব নষ্ট পুরুষকে মনে পড়ছে ন্যান্সি। সে কেমন আছে, কী করছে, কিছুই তো জানে না ন্যান্সি। ন্যান্সির খুব আফসোস হয় ওই লোকটাকে ভালোবেসে। কেন হয়? ওই যে একটা খারাপ মানুষ। মাঝে মাঝে যখন ন্যান্সি ভাবে সত্যি যদি আফ্রিদ তার পালিত পরিবার শেষ করে থাকে তাহলে কি করবে সে? ভাবলেই তো দম বন্ধ হয়ে আসে মেয়েটার। ন্যান্সি ভয় পায়, খুব ভয় পায় আফ্রিদি হাসানকে। একমাত্র যে কিনা ন্যান্সিকে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে। মাঝে মধ্যে মনে হয় এই বুঝি তার গলা চেপে ধরে বলবে, আমার থেকে পালা এত সাহস কী করে হলো বান্দির বাচ্চা? ভাবতে ভাবতে ভাবনার ছেদ পড়ল। কর্কশ শব্দে বেজে উঠল ফোন। তার রিসিভ করতে কাট কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় তুই? আফ্রিদের ফোন কলের জ্বালায় আর থাকতে পারছে না ন্যান্সি। শুকনো ঢোক গিলে গলা ভিজে বসলে স্পিনে। কার বাল ফেলাইতে গেছস? বিশ্রী এক ভাষা। মুখ খুলতে গুলির মতো ছুঁড়ে দিতে থাকে সারাদিন। বহু কষ্টে সাহস সঞ্চয় করে বলে, মুখ সামলে কথা বলুন। আমি কিন্তু আপনার বউ না। আর দাঁতে দাঁত পিষে আফ্রিদ, হ্যাঁ তুই আমার বাল এখন। নিশ্চুপ ন্যান্সি। আফ্রিদ ওয়াইন গ্লাসে চুমুক দিতে মুখটা কেমন তেতো স্বাদ পেল। ঠোঁটটা কেটে গেছে তার, প্রচণ্ড অগোছালো সে। হবেই তো, আদরের বউটা যে কাছে নেই। যতই সে নজরদারি করুক, কাছে থেকে ছোঁয়া, জড়িয়ে ধরা এগুলো সে আর করতে পারছে না। এটা সে সেই ভয়ঙ্কর আফ্রিদ নয় যে এক কোপে শেষ করে শত্রুকে। এটা অ্যাঞ্জেলিনা নামক রমণীকে ভালোবাসা এক মাসুম সত্তা। তিতলি সবে কফি নিয়ে এসেছে আর আফ্রিদদের জন্য গ্রিন টি। ভাই আপনার চা। আপনি হাত বাড়িয়ে চাটা নিল। ফোনের ওপাশে থাকা ন্যান্সি মৃদুস্বরে বলল, আমি আপনাকে ডিভোর্স দিব। আফ্রিদ মেজাজ হারায়। এমনিতে সে কাছে না থাকায় দিনকে দিন উন্মাদ হয়ে যাচ্ছিল, এখন আবার সেমনি ডিভোর্সের কথা বলে রাগান্বিত স্বরে বলে, হ্যাঁ তুই আমার বা দিবি, আমি তোকে বা দিব। বা 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 স্কোয়ার জানাবো বানাবো বান্দির বাচ্চা। ন্যান্সি আর পাচ্ছে না, টুক করে কলটা কেটে রেখলো। আফ্রিদ প্রচণ্ড বিরক্ত। চাটা খেলো না, উল্টে হন্তদন্ত পায়ে সিঁড়ি বেয়ে রুমের দিকে এগোতে লাগলো। আকস্মিক কল্পনা এসে দাঁড়ালো তার সামনে। আর ভাইয়া ইলহামকে আনা খুব জরুরি কি? সে তো আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আফ্রিদ বাঁকা হেসে বলল, তোমাকে তো এ বাড়িতে পেলে পুষে শুধু শুধু টাকা নষ্ট, কারো কাজে আসছো না। মেরে মেরে গুম করে ফেলি। শরীরের লোমকূপ অবধি কেঁপে উঠল কল্পনায়। এই লোক কিছু বলা যাবেই না। আপনি ধুমধাম পা ফেলে উপরের রুমের দিকে এগোতে লাগলো। কফির কাপটা ঈশানের দিকে দিতে দিতে তিতলিকে বলল, আপনার কি কফি লাগবে ভাই? দাঁতে দাঁত পিষে ঈশান, কত বড় বেয়াদব এই মেয়ে। এই বেয়াদব, আমি তোমার ভাই। তিতলি 32 পাটির দাঁত বের করে হেসে উঠল। তাহলে কি জামাই লাগেন? থাপ্পড় দিয়ে সব দাঁত বের করে ফেলে দেব। বেয়াদব, বেশি বাড়াবাড়ি করছো। মুখ বাঁকিয়ে কফিটা নিয়ে চলে গেল তিতলি। লোকটা পাষণ্ড, বড় মায়া দেখিয়ে কফিটা এনেছিল, কিন্তু এখন আর দেবেই না। এই মুহূর্তে সে ইলহাম আপুকে ভীষণ মিস করছে। সে থাকলে ইচ্ছে মতো দুটো বসিয়ে দিত তাকে। নীলাদ্রি বেশ আয়েশ করেই কাটাচ্ছে, নিজের মতো গোডাউন সামলাচ্ছে। আফ্রিদ যেভাবে মর্গ থেকে লাশ এনে সেগুলো দিয়ে ছোট ছোট সেগুলো এখন করছে। ইদানিং আফ্রিদ ন্যান্সিকে নিয়ে এতটাই ব্যস্ত যে গোডাউনে আসার সময় অবধি পায় না। তাতে অবশ্য নীলাদ্রির জন্য ভালোই হয়েছে। এদিকে সাব্বির আবার ভার্সিটিতে যাওয়া শুরু করছে। অবশ্য তার আগের দশা, ভার্সিটিতে যায় নেয় এগুলো চলছে। কিন্তু এহসান ফ্যামিলির কেউ যে এমন তা কল্পনা করে না প্রিন্সিপাল। সাব্বির বা অন্য কেউ কখনো জানেনি ছদ্মবেশে আফ্রিদ এহসান আসলে কে। তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে নীলাদ্রি। খাতায় কিছু একটা লিখতে ব্যস্ত ছিল নীলাদ্রি। স্ত্রীর ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। কি হলো তোমার, এত রেগে আছো কেন? কল্পনা ফুঁসতে ফুঁসতে বলল, তো রাখবো না। আফ্রিদ ভাই আমাকে বলল আমার নাকি এই বাড়িতে কোনো কিছুই নেই, তাহলে আমাকে মেরে গুম করে দে। ভাবতে পারছো তুমি কি বললো এই লোক? নীলাদ্রি এসব কথা আমলে নিল না, উল্টে উঠে এসে স্ত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ছাড়ো তো, ওগুলো কানে দিও না। তুমি তো আমার আদরের বউ, আসো আদর করি। কল্পনার লজ্জায় আড়ষ্ট হলো। নীলাদ্রির মুহূর্তে মধ্যে স্মৃতিতে ডুবে গেল। আর যাই হোক, এই কল্পনার প্রতি একনিষ্ঠ, তাকে ভীষণ ভালোবাসে কিনা এই জন্য মাঝে মাঝে বড়দের মতো কাজকর্মগুলো ধরে না। কল্পনা আঁকড়ে ধরে এই দিন দুপুরে তার সঙ্গে অন্তরঙ্গ মগ্ন হয় এই অসাধু পুরুষ। ক্লান্ত শরীরটা নিয়ে
কটেজে এলো স্মাইলি। আজ ওরা এখানেই থাকবে। নিজের পছন্দ মতো রুমে চলে গেল। বাইরে থেকে জানলাটা খুলে দিল। সাদা রঙের কটেজ, পেছনে পাহাড়ের সবুজ প্রকৃতি বিস্তৃত, চারপাশে গাছের সারি, সেখানে টিনের বেঞ্চ আর পাথরের রাস্তা মিশে আছে। আসার সময় দৃষ্টি বুলিয়ে নিল চারিদিকে। আকাশে সোনালি রোদ ঝলমল করছে, বাতাসের প্রাকৃতিক শীতলতা অনুভূতি হচ্ছে। প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নিল স্মাইলি। নরম বিছানার আলতো করে শুয়ে পড়ল, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। নতুন শহর, নতুন জীবন। চোখ দুটো বুঝতে ন্যান্সির স্নিগ্ধ মুখশ্রী। মেয়েটা চমৎকার। ফ্লাইট পুরোটা সময় আগলে রেখেছে তাকে। আসার সময় জোরপূর্বক নিজের নাম্বারটা সেভ করে দিয়েছে। আজকাল তো এরকম কাউকে পাওয়া দুষ্কর হয়ে যায়। সেখানে স্মাইলি সুস্থতার জন্য তার বন্ধু পর্যন্ত নেই, অথচ মেয়েটা কি সুন্দর। হুট করে এসে তাকে আগলে নিয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। সূর্যটা ধীরে ধীরে আকাশ থেকে নেমে আসতে শুরু হলো এবং আকাশের রং হয়ে ওঠে রক্তিম আর নরম সোনালি। সবটা গুছিয়ে নিল স্মাইলি। বেডের সামনাসামনি এক অদ্ভুত পেন্টিং দেওয়ালে টাঙানো সে। তার কল্পনা সেই গভীর চোখজোড়া। দু কদম পিছিয়ে গিয়ে গভীরভাবে তাকিয়ে আছে স্মাইলি। ইদ্রান, তার না দেখা কল্পনার পুরুষ। রুম জুড়ে নেমে এলো অমানিসা। দৃষ্টি দেখালো স্মাইলি। নাসারান্দে প্রবেশ করলো কড়া পারফিউমের মিষ্টি গন্ধ। হাত বাড়ালে সামনের দিকে। কাউকে স্পর্শ করেছে। কে? ইয়োর চার্ম প্রিন্সেস। পুরুষটিকে ছুঁয়ে দিল স্মাইলি। শিউরে উঠল তার সর্বাঙ্গ। আরও একবার হ্যালুসিনেশন, কল্পনা। পিছিয়ে গেল স্মাইলি, টেনে নিল লম্বা নিঃশ্বাস। একটুখানি স্বস্তির প্রয়োজন। আবারও কল্পনা দেখেছে সে। এটা তো তার মানসিক রোগ হয়েছে। তাকে বের করতে হবে। আবারও লম্বা নিঃশ্বাস টেনে নিল স্মাইলি। পেছন ফিরে নিরেট কণ্ঠে বলল, আপনি আমার ভ্রম চান? চলে যান আপনি। আমি কল্পনা করছি, এটা আমার হ্যালুসিনেশন। ক্ষীণ স্বরে কেউ বলে উঠল, আমি তোমার বাস্তবতা প্রিন্সেস দৃশা। টাচ করে দেখো। না না, আমি দেখাতে চাইনি। চলে যান। চান? আমি খুব কষ্ট পাচ্ছি, নিজেকে মেন্টাল পেশেন্ট মনে হচ্ছে। আবারও ক্ষীণ হাসির শব্দ ভেসে এলো স্মাইলির কর্ণে। আমি তোমার অস্তিত্বে মিশে আছি প্রিন্সেস। আমি তোমার শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে মিশে আছি। তুমি চাইলেও আমার থেকে দূরে সরতে পারবে না। আমি তোমার কল্পনা, আমি তোমার বাস্তবতা প্রিন্সেস। না না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আপনাকে ছুঁতে চাই। আপনি কি ভ্রম নাকি? ছুঁয়ে দেখো। ইসমাইলি চেয়ে রইল খানিকক্ষণ, অতঃপর ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল সেই অভাবের দিকে। আজকে চলার গতি খুব ধীর। সে হারাতে চায় না এই পুরুষকে। আপনি সত্যি বলছেন? দেখ, এই তো আমি। হাত বাড়িয়ে দেওয়া মাত্র টেনে ধরল স্মাইলি। মিলিয়ে গেল লুসিফার। জ্ঞান হারালো স্মাইলি। আবারও কি হ্যালুসিনেশন? ফ্লোরে লুটিয়ে থাকে স্মাইলিকে খুব যত্ন করে পাজা গলা তুলে নিল পুরুষ। বেডে শুয়ে দেওয়া মাত্র কেউ ফিসফিসে বলল, আমি তোমার মানসিক রোগী হব প্রিন্সেস। এটা কি আবার ভ্রম? কিছু অদ্ভুত কল্পনা যা বিষণ্ণতা বয়ে নিয়ে এসছে ইসমাইলের জীবনে। আদতে তা বিষণ্ণতা নাকি সুখের হাতছানি? স্পেন, বার্সেলোনা। নিজের কাজে বড় ব্যস্ত লুসিফার এলেন ইদ্রান। আকস্মিক একটা মেয়ে দুজন লোক টেনে হেঁচড়ে ভিতরে নিয়ে এলো। ইভান সতর্ক কণ্ঠে বলল, প্যালেস বাইরে দাঁড়িয়েছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকলো ইদ্রান। তার চাহনিতে মানুষটা কেঁপে ওঠে। ইভানকে ইশারা করতে মেয়েটাকে নিয়ে আসা হলো। ভেতরে পা রাখতে ভুরু কুঁচকে এলো ইদ্রানে। মেয়েটা পরেছে ঢিলেঢালা ধূসর রঙের জিন্স। সেখানে ছেঁড়া ফাটা নকশা পুরনো প্যান্ট জুড়ে স্পষ্ট। সেই ছেঁড়া অংশ দিয়ে কালো জলের আস্তরণের ভেতর দিয়ে উকি দিচ্ছে, যেন ইচ্ছে করে অসম্পূর্ণতায় এক ধরনের আকর্ষণ সৃষ্টি করছে। উপরে রয়েছে কালো প্রিন্টের টি শার্ট। টি শার্টের কোমর থেকে নিচের দিকে কালো লেজ ঝুলে আছে। পায়ে সাদা স্পোর্টস জুতা। ছাড়ুন আমায়। টাচ করা অ্যালাউ নেই। কোন সাহসে আমাকে ছুঁয়েছে এরা? ইদ্রান ইঙ্গিত করলো গার্ডগুলোকে, ছেড়ে দিল মেয়েটাকে। ইদ্রান দুহাত ভাঁজ করে বলল, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা ওরফে আফ্রিদ দেহসানের জানকি বাচ্চা, এখানে কি করছো? চমকে উঠল ন্যান্সি। থমকে গেল সময়। এই লোকটা তাকে চিনল কীভাবে? ভেবে কি? ন্যান্সি যা ভেবেছিল তাই? আফ্রিদ আর ইদ্রান একে অপরের বন্ধু? যদি বন্ধু হয় তাহলে এদের মধ্যে এত ঝগড়া কেন? ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। মৃদু স্বরে বলল, লুসিফার এলেন ইদ্রান ওরফে এল এ বি। আফ্রিদ হোসেনের দোস্ত নাকি দুশমন? ওষ্ঠপাশ কে চমৎকার হাসল ইদ্রান।
আফ্রিদ আহসান ওয়াইফ একদম তার মতো। এই যে আফ্রিদ সবসময় বলতো আমার বাঘিনী, আসলে ঠিক বলতো। এই মেয়ের এত সাহস, এল বিকে প্রশ্ন করে। আই লাইক ইউর অ্যাটিটিউড। ন্যান্সি ভাবলে বলল, আফ্রিদ আহসানের ওয়াইফ বলে কথা। হেসে ফেলল ইদ্রান। ন্যান্সি ঠেস দিয়ে বলা কথাটা শুনে উঠে টেবিলে হেলান দিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, এখানে আসার কারণ? ন্যান্সি মৃদুস্বরে বলল, সেটা তো বলা সম্ভব নয়, আগে জানতে হবে আপনি আসলে কে। ইদ্রান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ন্যান্সির দিকে। যদি না বলি, বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমার প্যালেসে একা আছো। আই থিঙ্ক তোমার ভয় পাওয়া উচিত। ন্যান্সি সামান্য হাসলো। হেসে হেসে দু হাতে প্যান্টের পকেটে ভরে টান টান ভঙ্গিতে বলল, ভয় পাই না। যতদূর জানি আফ্রিদ হাসান দিনে 24 ঘন্টা আমার উপর নজর রাখছে। আমার কিছু হয় তাহলে আপনাকে ছাড়বে না সে। ইদ্রান ঘাড় বাঁকালো, চোয়াল শক্ত হয়ে এলো তার। ধারালো কণ্ঠে বলল, ভয় দেখাচ্ছ? হেসে ফেলল ন্যান্সি। আফ্রিদ আপনার শত্রু নাকি মিত্র? ইদ্রান মুখ কুঁচকে নিল। ন্যান্সির প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। উল্টো বলল, এই মুহূর্তে তোমাকে শেষ করে দিলে? ন্যান্সি কিঞ্চিত ভয় পেল। পরক্ষণে ভয়টা চেপে বলল, পারবেন না। কারণ আফ্রিদের ভাষ্যমতে এই দেহে একটা ফুলের টোকা লাগলে সব কিছু ধ্বংস করে দেবে। আর আমার মনে হয় আপনি আমার সাথে পেরে উঠবেন না। চাপা দীর্ঘশ্বাস ফেলল। ওকে, তাহলে দেখাই যাক। ইদ্রান শীষ বাজাতে 3-4 জন লোক এগিয়ে এলো। ন্যান্সিকে আঘাত করতে নিল, সেও পাল্টা আঘাত করলো। কুম্ফু জানেন না হয়তো, আফ্রিদ কখনো বিশ্বাস করেনি, কিন্তু ন্যান্সি মেয়ে ছিল, তাকে পরিবারের জন্য রাত রাস্তায় বেরোতে হয়েছে, তাই কুম্ফু শিখেছিল। আর সেটাই কাজে এসলে। কিন্তু দুঃখের বিষয়, এই লোকের আঘাতে ছিটকে নিচে পড়ে যায় মেয়েটা, ব্যথায় কাঁকিয়ে উঠে। ইদ্রান বাঁকা হেসে বলল, মেয়ে, তুমি বেশি বার বেরো না। ন্যান্সি সামান্য ভুরু উঁচিয়ে আঙুল তুলে ইদ্রানের কাছে রাখল। তার এই ইঙ্গিত বুঝল না ইদ্রান। দুমদুম এগিয়ে যেতে খুব সূক্ষ্মভাবে নিদারুণ ভঙ্গিতে পা তুলে সজোরে ইদ্রানের মেইন পয়েন্টে লাথি বসিয়ে দিল ন্যান্সি। ইদ্রান অপ্রত্যাশিত আক্রমণে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ইভান দু হাতে পাকড়াও করলো ন্যান্সিকে। ন্যান্সি থুতু ফেলে নিচে ভুরু নাচিয়ে বলল, মেয়ে বলে জায়গা মতো দিলাম। ইদ্রান বুঝতে দিল না সে ব্যথা পেয়েছে। কিছুক্ষণের জন্য কেবিন থেকে বেরিয়ে গেল। ব্যথায় কাঁকিয়ে উঠল রীতিমতো। বিড়বিড় করল, ফাটিয়ে দিল, শিট শিট, এটা মেয়ে নাকি অ্যাটম্বন? আফ্রিদের বাচ্চা এটার সাথে থাকেই কি করে? কিছুক্ষণ পর আবারও কেবিনে এলো ইদ্রান। ন্যান্সি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ছাড়ো বলছে আমাকে, না ছাড়লে ভালো হবে না। ইদ্রান হাততালি দিয়ে ইভানকে ছেড়ে দিল। ইদ্রান এসে চেপে ধরে তার গাল চিবিয়ে চিবিয়ে বলল, ইউ ইডিয়েট, কী ভাবছো এখানে এসে বেঁচে ফিরবো? নো, আমি লুসিফার এলেন ইদ্রান, আফ্রিদের দুশ্মন। শেষ করে দেবো ওকে। তুমি তো ওর ওয়াইফ, এখন খেলা আরও জমবে। ন্যান্সি একটু ভয় পেল না, উল্টে হাসলো। হেসে হেসে বলল, আড়ালে গিয়ে দেখেছিলাম নাকি ফেটে গেছে কিনা। রাগে ফুঁসে ওঠে উদ্যান। ন্যান্সি আমলে নিল সেই রাগ। আপনি যেভাবে আফ্রিদকে শেষ করতে চাইছেন, আমিও সেটাই চাই। সহসা গাল ছেড়ে দিল ইদ্রান। মানে? ন্যান্সি গাল মুছে রহস্যময় কণ্ঠে বলল, মানে আমি আফ্রিদকে ঘৃণা করে শেষ করে ফেলতে চাই। তাই আমার আপনার সাহায্যের প্রয়োজন। ইদ্রান থমকে গেল। ন্যান্সি বলল তাকে কিভাবে আফ্রিদ তার পরিবার শেষ করেছে, কিন্তু চেপে গেল সেই সায়েন্টিস্টের ছবি পেয়েছে সেগুলো। আর এটাও বলল না আফ্রিদ আদতে পরিবারকে শেষ করেছে কিনা সেটা নিয়ে সন্দিহান ন্যান্সি। তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে সাহায্য করব? আদারওয়াইজ তুমি আমার শত্রুর বউ হয়। ন্যান্সি অদ্ভুত ভঙ্গিতে বলে উঠল, কারণ এই মুহূর্তে আমি হচ্ছে আপনার ট্রাম্প কার্ড। নিজের শত্রুর দুর্বলতাকে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দিবেন? আমার মনে হয় না এতটাই বোকা আপনি। বাই দ্য ওয়ে, বললেন না আফ্রিদের সাথে আপনার কিসের শত্রুতা? আপনার ছবি আমি দেখেছি। ইদ্রান মাথা তুলে আনমনে বলে, আছে আছে কিছু মিছু। ন্যান্সি শুনতে পেল না তার। ইদ্রান সবটা ভাবুক হলো। ন্যান্সিকে এতটা সহজে বিশ্বাস করা উচিত না। অবশ্য মেয়েটা ভীষণ চালাক। অতঃপর কিছু ভেবে বলল, ওকে ফাইন, তোমাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করছে, সেখানেই থাকবে। ন্যান্সি মনে মনে চিন্তিত হলো বটে। এখনও হাত পা কাঁপছে তার। সে ভেবেছিল হয়তো ভুল করে সরাসরি ইদ্রানের কাছে এসেছে। লুসিফার এলেন। ইদ্রান নৈশব্দে বাইরের দিকে পা বাড়ায়। আকস্মিক ন্যান্সি বলে ওঠে, স্মাইলি প্রিন্সেস দিশা। পা জোড়া থেমে গেল ইদ্রানের। অফিস রুমের দেওয়ালে বড় টাঙানো স্মাইলি ছবিটা। তুমি ওকে চেনো? ন্যান্সি নির্দ্বিধায় বলে, হ্যাঁ, আমরা একই ফ্লাইটে এসেছি। ভুরু কুঁচকে এলো ইদ্রানের। স্মাইলি বাংলাদেশে
চলে এসেছে? ন্যান্সি চোখ মুখ খিচে নিয়ে শুধায়, ইসমাইলি কি আপনার? উম, ইদ্রান ব্যঙ্গ করলে বলল, প্রিন্স চার্মেসের প্রিন্সেস। আফ্রিদের মতো মাতারি না। রাগে ফুঁসে উঠল ন্যান্সি। কিছু বলতে নিয়েও বলল না। রাগ সংযম করে শান্ত কণ্ঠে বলল, আমার ট্রেনিংয়ের প্রয়োজন। যেমন রিভলভার চালানো, ফাইটিং স্কিল এগুলো। আরেক দফা চমকে উঠল ইদ্রান। সন্ধ্যার কণ্ঠে শুধু, উদ্দেশ্য কি তোমার? ন্যান্সি বাঁকা হাসি বলল, আফ্রিদকে শেষ করা। মধ্যরাতে রাস্তার মাঝখানে বসে একের পর এক সিগারেট শেষ করে চলছে আফ্রিদি হোসেন। নিঃশব্দের জন্য আটকে আসছে। অদূরে দাঁড়িয়ে সবটা দেখছে ঈশান। এতটা অসহায় তার বস। ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা বুঝলো না, একটুও বুঝলো না। পুরোটা রাস্তা খালি। আকাশের বড় বড় গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দূরে একটা চায়ের দোকানে এফএম রেডিও বেজে বেজে উঠছে। রাতের চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে। হায় আলো যে জ্বলে না, আমি একলা আন্ধারে। বন্ধু বিরতি দে না, আমি খুঁজি তোমারে। তুমি কোথায় আছো? কোথায় দেইখা যাও আমারে? আফ্রিদ হেসে পড়ল। হাত পা সরিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল মাঝ রাস্তায়। ঈশান চেয়েও যায় না আটকাতে। প্যান্টের পকেট থেকে বের করে আনে ফোনটা। আফ্রিদ বিলাপ করছে। শুধু ফোনটা নিয়ে গিয়ে তার ঠিক পাশে রেখে দিল। ওপাশে রমণী স্তব্ধ পায়ে ফোনটা রিসিভ করতে শুনতে পেল আকুল ভরা কণ্ঠস্বর। মিস ইউ বান্দি, লাভ ইউ মাতারি, হেট ইউ জানকির বাচ্চা, আই নিড ইউ ব্যাডলি রাইট নাও, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আমি তোকে একটু ভালোবাসি না? তুই ছলনাময়ী এভাবে পালিয়ে গেলি ইয়ার। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল ন্যান্সির। আপাতত সে ইদ্রানের সেই ফ্ল্যাটেই আছে। ন্যান্সি বুঝতে পারে না আফ্রিদ কোথা থেকে তার নাম্বার পায়। খুব বেশি প্রয়োজন না হলে ন্যান্সি ফোন ব্যবহার করতই না। আফ্রিদ। হুড়মুড়িয়ে উঠে বসলো আফ্রিদ। ফোনটা তুলে বলল, শালি, ইদ্রানের থেকে দূরে থাক, নইলে জান কামড়ে খেয়ে ফেলবো। ভুরুদের সামান্য কুঁচকে এলে ন্যান্সি। বুঝল না আফ্রিদ কীভাবে জানবে সে ইদ্রানের কাছে আসে। সন্ধিহান কণ্ঠ দেয়, আপনি কিভাবে জানলেন আমি? আফ্রিদ একগাল হেসে আওড়ালো, তোর এ টু জেড সব জানি রে বোকা বান্দি। ন্যান্সি ভাবলেছিনভাবে সোফায় গিয়ে বসলো। বিরক্তি কণ্ঠ বলল, থাকবো না দূরে, কাছে যাব, খুব কাছে যাব, আটকে দেখান। সারাদিন ক্লান্তি দূর করতে অসভ্য নষ্টপুরুষকে খোঁচা দিল ন্যান্সি। আফ্রিদ ভীষণ ক্লান্ত, ব্যাকুল কণ্ঠে বলে উঠল, যাবি না তুই? আবারও রাস্তার মাঝখানে লম্বা হয়ে শুয়ে পড়ল আফ্রিদ। গেলে কি করবেন আপনি? দ্বিতীয়বারের মতো বাসর করব। অজান্তে হেসে পড়ল ন্যান্সি। আকস্মিক আফ্রিদ বলে উঠল, তুই হাসালি? ন্যান্সি আমতা আমতা করে বলল, না তো। আফ্রিদের বুকে হাত রাখলো। আবদারের সহিত বলল, আই নিড ইউ ব্যাড টাচ। পিঠে অসংখ্য নখের আঁচড় আছে। আই ওয়ান্ট ইট অ্যাগেন। লজ্জায় অসহায় মুখ করে নিল ন্যান্সি। আফ্রিদ কেন এমন? এত দূরে থাকা সত্ত্বেও মনে হচ্ছে গা ঘেঁষে দাঁড়িয়েছে, কানের লতিতে স্পর্শ করে কথা বলছে। মানসপটে ভেসে উঠল সেই রজনীতে ঘটে যাওয়া মধুর দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো যা ন্যান্সি আফ্রিদের সঙ্গে কাটিয়েছে। ন্যান্সি কিরমিরে বলে উঠল, আমি কিন্তু আপনার লাইফ পার্টনার নই। হেসে ফেলল আফ্রিদ, তাহলে বেড পার্টনার? চোয়াল ঝুলে এলো ন্যান্সির। অসভ্য কোথাকার! তুই তুই আসলে লুচ্চা। আপনি ঠোঁট কামড়ে হেসে উঠল, টু মাচ। ন্যান্সি রেগেমেগে চিৎকার করে বলল, আমি আপনাকে ছাড়বো না আফ্রিদ, আই উইল কিল ইউ। আফ্রিদ গা দুলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে বারংবার উল্টোপাল্টা খাচ্ছে। তার হাসিতে আহাম্মক বেড়ে গেল ঈশান। গালি খেয়েও একটা মানুষ এভাবে হাসতে পারে? ন্যান্সির জায়গায় যদি তিতলি হতো তাহলে সে চড়িয়ে দাঁত ফেলে দিত। প্লিজ কিল মিজান, তুই আমাকে তাড়াতাড়ি মেরে দে, নয়তো আমি তোকে মেরে দেবো। একটু থেমে আফ্রিদ নিচু স্বরে, শুধুমাত্র ন্যান্সি শুনবে এমন টোনে বলল, সেভাবে নয়, একদম বেডে চেপে ধরে নিঃশেষ করে দেব। টুটু করে শব্দে ফোনটা কেটে গেল আফ্রিদের। ঠোঁটের কোণে বাঘ খেলা গেল ন্যান্সির। বস, আপনি চাইলে ম্যামকে আনতে পারেন, তাহলে এত ভনিতে কেন? আপনি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। দীর্ঘ গলা বলে, আমার বোকা জানকির বাচ্চা বুঝতেই পারছে না আমি ঠিক কতটা ওকে পেঁচিয়ে ফেলেছি নিজের সাথে। যেখানে ওর প্রতিটা মুভমেন্ট আমার দৃষ্টির আড়াল নয়, সেখানে ওকে নিয়ে আসা আমার বাঁ হাতের খেল। ঈশান সন্দেহের কণ্ঠে শোধায়, তাহলে কেন এত রহস্য? কেন আপনার আগন্তুক হয়ে ওঠা? আফ্রিদ উত্তর করল না। ন্যান্সি ফোন রেখে দিল। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মস্ত বড় আকাশটা দেখছি। একই আকাশের নিচে লম্বা হয়ে শুয়ে আছে আফ্রিদ। বীর বিড়ালো, তোকে লুট করতে ইচ্ছে করছে রে আঞ্জু, যা একটু ঘুরে বেড়া।
দিলাম তোকে ছাড়, কিছুদিন পর না হয় কিডন্যাপ করে নিয়ে আসবো। তুই চাইলে কিন্তু আমার জন্য একটা মেয়ের ব্যবস্থা করে দিতে পারিস। পানির বোতলটা উঁচু করে ধরেছিল অ্যালিয়াস। আফ্রিদ নরখাদক অ্যালিয়াসের কথায় নাকে মুখে পানি উঠে গেল। ভুরু উঁচে বলে, কি কি? আলিয়াস হামি তুলে বলল, অনেকদিন হলো মেয়েদের কাছ থেকে দেখি না, একটুখানি দেখলে মন্দ হতো না। আফ্রিদ খুব খুব করে কেসে উঠল। আলিয়াসের শখ দেখে অবিশ্বাসনীয় তাকল, দাঁতে দাঁত পিষে বলল, ওরে বাঙ্গির নাতি, শক্ত কম নাই, মাইয়া চাই? আলিয়াস নাক টানে দুঃখী দুঃখী কণ্ঠে বলল, তুই নিজে তো ইলহামের সঙ্গে থাকিস, তার বেলা? আফ্রিদ কদর্য হেসে বলল, তুই বেটা বহুত খারাপ, জাতে মাতাল তালে ঠিক। আলিয়াস বুঝি লজ্জা পেল, হাতে বাঁধা শিকলটা একটু নাড়িয়ে নাড়িয়ে বলল, আহা, কতদিন মেয়ে ছুঁয়ে দেখি না। নাক মুখ কুচকে এলো আফ্রিদের। চুপ বেটা খচ্চর। আলিয়াস দাঁত কেলে হাসলো, আসছে মসজিদের মোল্লা। আফ্রিদ ভ্যাপা চাকা খেয়ে গেল। এই সবগুলো এরকম কেন? ঈশান যখন তখন বলবে আপনি মসজিদের ইমাম সাহেব, আর আজকে আলিয়াস বলছে মসজিদের মোল্লা। আশ্চর্য। হাস্যরসের আলো, শেষ আলো নিভে গেল, হঠাৎ নিভে গেল। মুহূর্তে আলিয়াস মুখে ভয়ে ফিরে এলো সেই পুরনো ভয়ঙ্কর ছায়া, আর চোখ দুটো লালচে আগুনে তৃপ্ত। ঠোঁটের কোনো অদ্ভুত এক কুটিল কর্কশ ফাঁপা কণ্ঠে সে বলে উঠল, তুই ওকে কেন বাঁচিয়ে রেখেছিস? মেরে ফেলার কথা তো ছিল। বাতাস যেন জমাট বলল। আফ্রিদ ভুরু সামান্য নাচিয়ে ধীর হিসেবে হাসি হাসলো। তার হাসিতে উষ্ণতা নেই, আছে কেবল কৌশল। ধারালো স্বরে বলল, ও আমার ট্রাপের কাঠ, তোর থেকে বড়। বেসমেন্টের ঘরটা স্যাঁতসেঁতে অন্ধকারে ডুবে রয়েছে। দেওয়ালে চুন খসে পড়ে, মেঝেতে ধূসর স্তর তৈরি করছে। বাতাসে রক্তের গন্ধ, ভারী শ্বাসরুদ্ধকর। আলো বলতে মাথার উপর ঝুলে থাকে একমাত্র ম্লান ভাব, যা দুলে দুলে ছায়াগুলোকে আরো বিকৃত করছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে আলিয়াস, তার দৃষ্টি ক্ষুধার্ত, ঠোঁটের কোণে শুকনো রক্তের রেখা। সামনে আপনি শান্ত ও অদ্ভুত স্থির। কিছুক্ষণ আগে সে নির্লিপ্ত অর্ধেক ইতিমধ্যে তুলে দিয়েছে ইলিয়াসের হাতে, বাকি অংশ পড়ে আছে লোহার ট্রেতে পিরানহা মাছের জন্য। লোহার দরজা ওপাশে পানির ট্যাঙ্কে মাছে ছলছল শব্দ মনে হচ্ছে। মাছগুলোতে যেন উদ্গ্রীব হয়েছে, রক্তের স্বাদ উদ্গ্রীব। এলিয়াস হিসিয়ে বলল, যেন বিষধর সাপ ফনা তুলছে, তুই আমাকে বাঁচিয়ে রেখে ভুল করছিস আফ্রিদ, একদিন পস্তাতে হবে। আফ্রিদ চোখ নামালো, ঠোঁটের কোণে আবারও বাঁকা হাসি, অচেনা হাসি ফুটল সেসব ধীরে, যেন ভবিষ্যৎ তোর মুঠোয় বন্দি। দেখা যাক। বাল্ব আবার দুলে উঠল, ছায়াগুলো আবার দীর্ঘ হলো, আর সেই ছায়ার ভেতরে হয়তো আরও বড় কোনো খেলার প্রস্তুতি নিচ্ছে দুই হিংস্র মন। স্নিগ্ধ ভরপুর সকাল, ঘাসের উপর বসে আছে প্রজাপতি। রং বেরঙের এই প্রজাপতিগুলো দেখতে দারুণ লাগছে। মৃদুমন্দ হাওয়া বইছে, সেই হাওয়ায় উঠছে ইসমাইলের চুলগুলো। চুলগুলো খোপা করে নিল সে। সামনের দিকে পা বাড়াতে কটেজের দিকে এগিয়ে গেল। পেছন দিকে হর্ন শুনতে পেল। ওদের গাড়ি এসে গেছে। আপাতত ইসমাইলি কোথায় যাচ্ছে না যাচ্ছে, তবে মিসেস জানা তাকে কোথাও একটা নিয়ে যাচ্ছেন, কারোর সাথে দেখা করতে। ইসমাইলি চটজলদি উপরে রুমে গেল, নিজেকে তৈরি করে ফের নিচে এলো। ইতিমধ্যে গাড়ি নিয়ে এসেছে মিসেস জেনা। ইসমাইলি আর সময় নষ্ট করলো না, চুপচাপ গিয়ে গাড়িতে বসলো। কোথায় যাচ্ছে তা নিয়ে বলেনি মিসেস জেনা। কটেজ পেরিয়ে রাস্তায় নেমে গেল। বার্সেলোনা শহরটি যে এত সুন্দর তার আন্দাজ ছিল না ইসমাইলি। মানুষের ভিড় আশেপাশে, পার্কগুলোতে জোড়ায় জোড়ায় বসে আছে। কিছুটা দূরে ক্যাফেটে এরিয়া, অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। আজ ইসমাইলের শরীর খারাপ হওয়ার দরুন সে আর কলেজে যায়নি। এরপর হুট করে এই কোথা থেকে একটা যাওয়ার কথা শুনে মানসপটে ভেসে উঠল লুসিফার কথাটি। কিছুক্ষণ মধ্যে একটা প্যালেসের কাছে এসে গাড়ি থামলো। সিকিউরিটি গার্ড এগিয়ে এসে মেইন গেট খুলে দিল। গাড়ির ভেতর প্রবেশ করে জানলা দিয়ে মুখ বের করে দৃষ্টি বুলালো ইসমাইলি। বড় বড় অক্ষরে লেখা, LAB প্যালেস। প্যালেসের সামনে দুদিকে চলেছে গার্ডেন, ফুল আর ফুল। মাঝখান দিয়ে গেছে প্যালেসের ভেতরের রাস্তা। গাড়ি থেকে নামা মাত্র একজন গার্ড এগিয়ে এলো। ইসমাইলি আর মিসেস এনাকে ভিতরে নিয়ে যেতে লাগলো। মেইন ডোর ওপেন হওয়া মাত্র এগিয়ে এলেন মিস্টার রাইহান। হ্যালো মিস্টার রাইহান, কেমন আছেন? মিস্টার রাইহান অল্প আসলেন, প্রত্যুত্তরে বললেন, আমি ঠিক আছি। আপনি কেমন আছেন মিসেস এনা? ঠিক আছি।
পাশে থাকা ইসমাইলের দিকে তাকালেন রাইহান। চমৎকার একটা হাসি উপর দিলেন। কেমন আছে ইসমাইলি প্রিন্সেস দিশা? ইসমাইলি প্রচণ্ড অবাক হলো। এই লোকটা তো আজকে প্রথম দেখেছে ইসমাইলি, অথচ লোকটা তার নাম জানে। অবশ্য জানতে পারে, যতটুকু বুঝতে পারছে লোকটা তার মাকে চেনে, তাহলে নিশ্চয় তাকেও চিনবে। আমি ঠিক আছি আঙ্কেল, আপনি কেমন আছে? ইসমাইলি কণ্ঠ শুনে মন শান্ত হয়ে গেল মিস্টার রাইয়ানে। এসো বসবে। মিসেস এনা গিয়ে বসলো, কিন্তু ইসমাইলি বসলো না। মিস্টার রায়হান ইসমাইলকে উদ্দেশ্য করলো, এটা তোমারই বাড়ি দৃশা, তুমি চাইলে ঘুরে দেখতে পারো। মিস্টার রায়হান একজন গার্ল সার্ভেন্টকে ডেকে বললো ইসমাইলিকে পুরো বাড়িতে দেখাতে। ইসমাইলি আর অমত করলো না, চুপচাপ উপরের দিকে যেতে লাগলো। প্যালেস একটু বড়, সামনের দিকে চলে গেছে বড় সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে গেল ইসমাইলি। সারি সারি রুম, একের পর এক রুম। করিডর পার হতে ভেতর দিকে যাওয়া মতো আরেকজন গার্ল সার্ভেন্ট এগিয়ে এলো। নুমাইয়া তোকে ডাকছে। নুমাইয়া মেয়েটি ইসমাইলের সঙ্গে এসেছিল তাকে ঘুরে দেখাতে। ইসমাইলি তার দিকে তাকিয়ে বলল, আপনি যান, আমি একা পারবো। নুমাইয়া চুপচাপ গেল। ইসমাইলি আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখতে লাগলো চারিদিকে। সত্যি বাড়িটা কত সুন্দর। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ইসমাইলি। কিছুটা দূরে যাওয়া মাত্র বিকট শব্দ কানে এলো ইসমাইলি। সেই দিকে অনুসরণ করে সেই দিকটায় এগিয়ে যেতে লাগলো। রক্তাচ্ছাদিত মুখশ্রী দিকে অন্তরাত্মা কেঁপে উঠল। পা দুটো ওখানে স্থির হলো। একই লোক, রক্তে রাঙানো মুখশ্রী, হৃৎপিণ্ড ধুকপুক করছে ইসমাইলি। পিঠের সিদ্ধারের রেখা অনুযায়ী ঘাম গড়িয়ে গেল। কালো প্যান্ট আর নেভি ব্লু টি শার্ট পরা ইদ্রান, শরীরের বেশিরভাগ অংশ রক্ত লেগেছে। ইসমাইলি পিছুতে লাগলো। দুই কদম পিছিয়ে গিয়ে থাই গ্লাসের সাথে ধাক্কা খেল। ইদ্রান তাকিয়েছে এক দৃষ্টিতে, অতঃপর মৃদু হেসে সরে বলল, হ্যালো ইসমাইলি প্রিন্সেস দৃশা। নিঃশ্বাস ভারী হয়ে গেল ইসমাইলি, হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে। আপনি লুসিফার? হ্যাঁ লিটল প্রিন্সেস, এত ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়া ভালো, তবে এতটা নয়। ইসমাইলি এখনও ঘোর কাটাতে পারছে না। এটা লুসিফার? নিজের মনের সন্দেহটুকু দূর করতে কাঁপা কাঁপা স্বরে, আপনি লুসিফার? চমৎকার হাসলো লুসিফার। নীলাভ চোখ জোড়া আলগোছে বুঝে লম্বা নিঃশ্বাস নিয়ে ফের তাকালো। ছুঁয়ে দেখো। ইসমাইলি বিশ্বাস করতে পারছে না তার সামনে লুসিফার। সকালটা আজ বেশ ফুরফুরে লাগছে ন্যান্সির কাছে। আজকে সে অনেক কিছু শিখেছে। এই যে ইদ্যান, তাকে কিভাবে হ্যাকিং করতে হয় সব শিখে চলছে গত দুদিন যাবৎ। অতঃপর তার ট্রেনিং চলছে। ন্যান্সি ব্যথা পেয়ে পেয়ে শিখে গেছে। ভীতু মেয়েটা সাহসী হয়ে উঠছে। কিন্তু যখন মানসপটের নষ্ট পুরুষের মুখশ্রী ভেসে ওঠে, অমনি নারী কায়া ভয়ে জমে যায়। কিন্তু কেন ভয় পায় ন্যান্সি আফ্রিদকে? সকালে এই ফুরফুরে ভাবটা বেশিক্ষণ হইল না। এই আনন্দ সহ্য হচ্ছে না আরেকজনের। ওই যে আফ্রিদা হোসেন, যে সর্বক্ষণ তার উপর নজর রেখেছেন। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে ন্যান্সি। এদিকে এলোমেলো হয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে ল্যাপটপে ন্যান্সিকে দেখছে আফ্রিদ। তার কষ্ট মেয়েটা বোঝায় কেন না। এই যে আফ্রিদ ঘুমাতে পারে না, এই যে এক সপ্তাহ ধরে, সেটাকে ন্যান্সি বুঝছে? বুঝে নেই। যদি বুঝতো তাহলে যেত না। বিয়ের 5 মাস পর প্রথমবারের মতো ন্যান্সিকে স্পর্শ করেছে আফ্রিদ। মেয়েটা তাকে ভালোবাসে, অথচ স্বীকার করতে নারাজ। এই 5টা মাস কতবার, কত আকুতি, কত ব্যাকুলতা, অস্থিরতা, সবটা জুড়ে ছিল ওই ব্রিটিশ রমণী। আবারও ফোন বেজে উঠল। ন্যান্সি তুলল। ওপাশ থেকে জড়ানো কণ্ঠে বলে, আই লাভ ইউ মাতারি। ন্যান্সি শুনল। কি হলো জানা নেই। তা ফিক করে হেসে বলল, আই হেট ইউ। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসে। তার বোকাবান্দি যে কি করছে সেটা তার মাথায় নেই। কি করছিস তুই? ন্যান্সি আশেপাশে তাকালো। সে জানে আফ্রিদ এখানে কোনো না কোনোভাবে হিডেন ক্যামেরা লাগিয়েছে। ন্যান্সি তপ্ত নিঃশ্বাস ছেড়ে কফির কাপে চুমুক দিয়ে বলল, সব জেনে ঢং করেন কেন? আফ্রিদ কাল রাতে কেটে আনা মাংসগুলো পিরানা মাছগুলোকে ছড়িয়ে দিতে লাগলো। তোকে মিস করছি খ্রিস্টানের বাচ্চা। একদম এসব বলবে না, আমি মোটেও খ্রিস্টান নই। আফ্রিদ গা দুলিয়ে হাসলো। জি, মাতাল বলে আমি মাতাল নই, ঠিক তেমনই খ্রিস্টানের বাচ্চা বলে আমি খ্রিস্টান নই। ন্যান্সির রাগ লাগলো। কোন দিক দিয়ে তাকে খ্রিস্টান মনে হয়? ন্যান্সি কিচেন ছেড়ে বেরোতে বেরোতে, আচ্ছা আপনি আমার উপর নজরদারি করছেন তাই না? আফরিন মুচকে আসলো। হাতের ফেভারিট ব্রেসলেটটা দেখলো, যেটা দুষ্টুমি করে বউয়ের গোপন জিনিস থেকে ছিঁড়ে নিয়েছে। ছোট্ট করে জবাব দিল। ন্যান্সি গিয়ে ল্যাপটপ বের করে আনে। কিছু একটা দেখতে দেখে বলে, আপনার কি মনে হয় আমি মেয়ে বলে কিছুই পাই না? আমি মেয়ে বলে আপনি আমাকে প্রোটেক্ট করছেন তাই না? আপনি সরে এলো। পকেট থেকে রক্তাক্ত একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে নিল ঠোঁটে। নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে, মোটেও নয়।
ললাট জুড়ে চিন্তা ভাঁজ পেল ন্যান্সি। সন্দেহ করে তাহলে? আফ্রিদ পরনের শার্টটা পিছন দিকে ঠেলে দিল, ঘাড় ম্যাসাজ করে বলল, I am not protecting you because you are a woman. I am protecting you because you are my woman. অ্যান্সি অনুভব করলো তার সিদ্ধারে বেয়ে শীতল স্রোত বয়ে গেল। আফ্রিদ হেসে হেসে আবার বাংলায় বলল, আমি তোকে এই জন্য প্রোটেক্ট করি না যে তুই নারী। আমি তোকে এই জন্য প্রোটেক্ট করি কারণ তুই আমার ব্যক্তিগত নারী, আমার জানকি বাচ্চা। ন্যান্সি কী ভেবে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়লো। বুকের ভেতরটা খাঁ করছে মেয়েটার। একবার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আবার ছুটে যেতে আফ্রিদের বুকে। পরক্ষণে আবার সত্যি জানা দরকার। পালিত বাবা মার হত্যাকারীকে খোঁজা প্রয়োজন। ওই ডক্টরের কাছে ন্যান্সির ছোটবেলার ছবি কেন, সেগুলো আমার জানা। আপনার আফসোস লাগে না আফ্রিদ? একবার কি মনে হয় না আপনি আমাকে ঠকিয়েছেন? আপনার রাগ হয় না? কোমল গলায় করা প্রশ্নটি ঠোঁট বাঁকালো আফ্রিদ। সে মুহূর্তে আগমন ঘটে ঈশানের। হাতে কিছু একটা ফাইল নিয়ে হন্তদন্ত হয়। বস! অমনি আঙ্গুল তুলে তাকে থামিয়ে দিল আফ্রিদ। বুঝিয়ে দিল এখন না। ঈশান নিজেও থেমে গেল। আফ্রিদ মাছগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ। এই সেই নরপিশাচগুলো যা মানুষের থেকে শুরু করে যে কোনো জানোয়ারকে ছিঁড়ে খায়। হায় আফসোস! ন্যান্সি থাম কর। সুরসুর ঠোঁট গিলল। নিশ্চয় আমাকে না মারতে পারা আফসোস, তাই না? আফ্রিদ শব্দ করে হেসে দিল। সেটা নয়। তোর সাথে দ্বিতীয়বার শুইতে পারলাম না, সেটার আফসোস। দ্বিতীয়বারের মতো কফির কাপে চুমুক দিতে দিতে নাকে মুখে উঠে গেল ন্যান্সির। ফাইলগুলো নিয়ে দাঁড়িয়ে থাকা ঈশান আহাম্মক বনে গেল। দ্বিতীয়বার শুতে পারল না বলে আফসোস করছে। ওদিকে ভীষণ লজ্জা পেল ন্যান্সি। একটা মানুষ কতটা অসভ্য হলে এমন আফসোস করে অসভ্য লোক। ঠোঁট কামড়ে হাসলো। কিছুমিছু যোজন বিজন করতে ইচ্ছে করলো। চল কিছু করি। থতমত খেয়ে গেল ন্যান্সি। কতটা বেহায় তা বুঝতে বাকি নেই। আফ্রিদ হাসলো। হাত থেকে গ্লাভস খুলতে খুলতে বলল, শোন, শুনলাম তুই নাকি রিভলভার চালানো শিখেছিস। ন্যান্সি প্রতিউত্তর করলো না, ফোন কেটে দিল। আফ্রিদ এবারও তাকালো স্থির হয়ে যাওয়া ঈশানের দিকে। ঈশানকে দেখে কাজ নামিয়ে শুধু কি? ঈশান দুধারে মাথা নাড়ল, কিছু না। আফ্রিদ শীষ বাজিয়ে গান ধরল। সেই গান ফোনে রেকর্ড করলো, ন্যান্সিকে পাঠায়। ন্যান্সি রেকর্ডিং অন করতে শুনতে পেল আফ্রিদের বশীভূত করা কণ্ঠস্বর। একই আছে, পারে যদি খুঁজে নাও, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আজ ইসমাইলির কলেজে প্রথম দিন। লয়ার ড্রেসের সাথে মাথায় একটি লেডিস ক্যাপ পরে নিয়েছে। কাঁধে ব্যাগ চাপিয়ে এগিয়ে যায় ইসমাইলি। নতুন জায়গায় সব কিছু নতুন করে রাখা। গেটের ভিতরে পা রাখার মাত্র ব্যস্ত স্টুডেন্টগুলোকে দেখতে পেল। ঘাবড়ে গেল সে। কার সাথে কথা বলবে? কাউকে তো চেনে না। ক্যান্টিন থেকে শুরু করে আশেপাশে স্টুডেন্টদের ভিড় জমছে রীতিমতো। কেউ বা বেঞ্চে বসে আছে বই খাতা নিয়ে। কলেজ নতুন, ইসমাইলি ইন্টার ফার্স্ট ইয়ারে। ঠিক কোন দিকে যাবে তা নিয়ে দ্বিধায় ভুগছে। হে ইসমাইলি! পরিচিত কণ্ঠস্বর। পিছন ফিরে তাকাতেই পিলে চমকে উঠল ইসমাইলি। ন্যান্সি এখানে? আবার নেয় শুধোয়। তুমি এখানে? একগাল হাসি উপর দিল ন্যান্সি। হ্যাঁ, আমি তো এই কলেজের স্টুডেন্ট। আরেক দফা চমকালো ইসমাইলি। এ কি সবটাই কাকতালীয়ভাবে ঘটছে? প্রথমে আমেরিকা এয়ারপোর্টে, এরপর একই দেশে, একই কলেজে। তুমি সত্যি এই কলেজে? হ্যাঁ। আরে হ্যাঁ, কিন্তু তুমি এখানে? জোরপূর্বক হাসার চেষ্টা করলো ইসমাইলি। আমিও এই কলেজে। অবাক হওয়ার ন্যায় তাকালো ন্যান্সি। ওয়াও! তাহলে তো আমরা একসাথে। এখন থেকে আমি তোমার সাথে থাকবো সবসময়। ইসমাইলি বিষয়টা কাকতালীয়ভাবে উড়িয়ে দিল। ন্যান্সির চোখে হাসে। আফ্রিদের পাগল করা মহারানী সে। আজ ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলের নাকি অন্য একজনের গার্ড হয়েছে। ইদ্রান বলেছে ইসমাইলের সুরক্ষা প্রয়োজন। ন্যান্সি চায় এইসব বিপদের সম্মুখীন হতে, যাতে নিজের উদ্দেশ্য সফল হতে পারে। তাই তো জোরপূর্বক ইসমাইলের গার্ড হয়েছে। ইদ্রান তার প্রস্তাবে কতক্ষণ যে হেসেছে বলার মতো নয়। বারবার খোঁচা দিয়ে বলছে, আফ্রিদের মাতারি শেষমেশ গার্ড। হা হা। প্রতিউত্তরে ন্যান্সি একটাই জবাব দিচ্ছে, আমি ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলা সব পারি। ইদ্রান তার চ্যালেঞ্জকে গ্রহণ করছে। অবশ্য সে এমনিতেই ন্যান্সির ব্যবস্থা করে দিয়েছে কলেজে। আরও একবার কলেজে পা রেখেছে মেয়েটা। দুজনে অনার্স ভর্তি হয়েছে। ইদ্রানের জন্য এটা তুরির কাজ ছিল। অন্যদিকে সব ফাইটিং ট্রেনিং শুরু হয়েছে। প্রথম দিনের ক্লাস ভীষণ ভালো লেগেছে ন্যান্সি আর ইসমাইলি দুজনে। গেটের বাইরে পা রাখা মাত্র একটা ছোট্ট বিড়ালের নজর এলো ইসমাইলি। খুব সুন্দর দেখতে বিড়ালটি। সাদা রঙের লোমশে ভর্তি। চমকিত দৌড়ে বিড়ালটিকে কোলে তুলে নিল ইসমাইলি। ন্যান্সি নিজেও ছুটে গেল তার দিকে।
আর ইসমাইলি কি করছো? কি এক্ষুনি তো গাড়ি চলে আসতো। বিড়ালটাকে কোলে নিয়ে হেসে পড়ল। আমি যদি না আসতাম তাহলে বিড়ালটা চাপা পড়ে যেত। ন্যান্সি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ক্ষণক্ষণ। অতঃপর সন্ধিহান কণ্ঠে শুধায়, এখন বিড়ালটাকে নিয়ে কি করবে? ছোট্ট বিড়াল ছানাকে আদর করতে বলে আমার কাছে থাকবে এখন থেকে। আমি এটাকে বড় করব। ওর না এটার নাম কি দেওয়া যায় বলো তো? ভাবনায় পড়ে গেল ন্যান্সি। তৎক্ষণাৎ হাস্যোজ্জ্বল মুখে উঠে বলে ইসমাইলি, আচ্ছা এটার নাম রোজ পাখি। তাহলে কত কিউট, তাই না? ন্যান্সি পরম আনন্দে নেচে উঠল। ইসমাইলের হাস্যোজ্জ্বল মুখশ্রী দারুণ তার নিকটে। তুমি খুশি তো? আজ রোজই ওর নাম। বুকটা ভার হয়ে উঠল ওর। কাইটনের কথা মনে পড়ছে। আচ্ছা আপনি কে দেখে রেখেছে নাকি ছুঁড়ে ফেলে দিছে? ছোট্ট কাইটনটা পায়ের কাছে বসে আছে আফ্রিদে। সে একটু পর পর লোমশ শরীরে হাত বুলছে। কাইটন ম্যাও ম্যাও করছে। আফ্রিদ হেসে বলে, কিরে শালা, তোর আম্মা তো চলে গেছে অনেক দিন হলো, তুই এখন কি করবি? বিড়ালটা এগিয়ে এসে পা চাটতে লাগলো আফ্রিদের। আফ্রিদের আবার দয়ার শরীর, দয়া দেখে বলল, ঠিক আছে রাখবো তোকে আমার কাছে। কাইটান জানে কখন কাকে কিভাবে ম্যানেজ করতে হয়। আফ্রিদ নিজের শার্টটা খুলে বাকেটে রেখে কাইটনকে করে তুলল। কাইটন শুধু ম্যাও ম্যাও করে গেল। আফ্রিদ গেল ওয়াশরুমে। বাথটাবের পানিতে বসে পড়লো কাইটনকে নিয়ে। সাবানের ফেনায় একাকার দুজনে। দুজনে গভীর চিন্তায় মগ্ন। আফ্রিদ মাথা দুলিয়ে দুলিয়ে বলল, কিরে তোর আম্মুকে আনতে পারবো বলতো? কাইটন আবার ম্যাও ম্যাও করে উঠল। আমার সিক্স সেন্স বলছে আম্মা আর আসবে না, খচ্চর বাপ। বিড়াল কি কথা বলতে পারে? হুম, পারে। অথচ আফ্রিদের মনে হলো কাইটন এটা বলেছে। তেতে চিবিয়ে উঠল রীতিমতো। চিবিয়ে চিবিয়ে বলল, প্রথম পাঁচ সেন্স তো কাজ করেই না, আবার সিক্স সেন্সের কথা বলছিস? ননসেন্স কোথাকার। ক্যাইটন দ্বিতীয়বারের মতো ম্যায়ামও করে উঠল। আফ্রিদ তাকে গোসল করলো। তার জানকির বাচ্চার পছন্দের বিড়াল। যদি পছন্দ না হতো তাহলে এটার জায়গায় কোথায় হতো কে জানে। বিড়াল শুয়ে আছে আফ্রিদ, তার পাশে কাইটন বসেছে। আফ্রিদ আদুরেভাবে একটু পরপর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সদর দরজায় ভেতরে প্রবেশ করলো ঈশান। বস নতুন ট্রলার ইদ্রান ভাই ছেড়ে দিয়েছে। বিরক্তিতে আফ্রিদ চবর্গের শব্দ উচ্চারণ করলো। কাইটনকে সরিয়ে উঠে দাঁড়ালো। ফোন বের করলো ইদ্রানের নাম্বারে। হ্যালো, কি আবালের ঘর আবাল? আমার তোর বালের বডিগার্ড না বানাইলে হতো না? ইদ্রান সবে পানির গ্লাস মুখে নিচ্ছিল, এমন বিশ্রী কথা বলল, স্টুপিড তোর ওয়াইফ এসেছে। আর আমি মোটেও ওকে বলিনি গার্ড হতে, ও নিজেই এসেছে। আফ্রিদ দাঁতে দাঁত পিষে বলল, আমার বউটা সাদাসিধে, তোর বালের গার্লফ্রেন্ডকে ওর থেকে দূরে রাখ। হেসে ফেলে ইদ্রান, সাদাসিধে সে? তুই জানিস সে কী করেছে? আফ্রিদ বিনা দিতে বলল, এসে তোমার উম, উম, ড্যাশ ফাটিয়ে দিয়েছি জানি আমি। এহেন কথায় ভেবাচাকে খেয়ে গেলে ইদ্রান। কত বড় খারাপ এই মাফিয়া! জামাইবু দুটো তাকে পাগল করে দিচ্ছে। তোর ওয়াইফ খুব শীঘ্রই তোকে মারতে চলছে। মাফিয়া কিং আফ্রিদ হাসান। আফ্রিদ ভাবলে জিনিস বললো, মারুক, তাতে তোর বালে কি বে? চুপচাপ আমার বউয়ের থেকে দূরে থাকবি, নয়তো তোকে কেটে পিস পিস করবো বলে রাখলাম। আফ্রিদ হেসে বলল, তোর বউ আস্ত একটা ভীতু। আফ্রিদ চট করে উঠে দাঁড়ালো। ইদ্রান হেসে, হ্যাঁ এতটাই ভীতু যে গিয়ে তোর মেইন পয়েন্টে দিয়েছে। এহেন কথা খোঁচায় থতমত খেয়ে গেল ইদ্রান। রাগে ফুঁসছে, মেয়ে বলে ছেড়ে দিচ্ছে, নয়তো নয়তো আমার বউ তোমার ড্যাশ ফাটিয়ে দিয়েছে শালা খচ্চর। এটা কেন বলছিস না? ছেলে বলে আমার বউ তোকে ছেড়ে দিয়েছে। ইন্দ্রাণীর প্রচণ্ড রাগ হলো। মন চাইলে আফ্রিদকে সামনে পেলে কাচ্চা চিবিয়ে খেত। আফ্রিদ রাগে ঈশানের দিকে তাকিয়ে বলল, সব রেডি কর এখন, আমরা ঠিক 1 মাস পর স্পেনে যাচ্ছি। ঈশান আঁতকে ওঠে, কিন্তু বস স্পেনে? আমি যেটা বললাম সেটা কর। রাত গভীর হচ্ছে। ইদানিং আফ্রিদি বাড়িতে থাকে না খুব একটা। কোথায় যায় কি করে জানে না এহসান মঞ্জিলে কেউ। মাহমুদা ছেলের অবস্থা দেখে প্রতি ক্ষণে ক্ষণে ন্যান্সিকে দোষারোপ করে চলছে। ন্যান্সি মনে পড়ে যাচ্ছে কাল রাতের কথা। কাল রাতে কল করে মাফিয়া কিং বলেছে তার নাকি বিছানা খালি খালি লেগে, নরম কিছু মিস। এটা শুনে তেতে উঠল ন্যান্সি। চিরবিরিয়ে বলল, আপনার কি মনে হয় আমি বোকা, ঘাসে মুখ দিয়ে চলি? আপনি কদর্য হেসে উঠে দাঁড়ালো। টাওয়াল নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করলো। লম্বা শাওয়ার নিয়ে নিজের উন্মুক্ত ঝর্ণার নিচে দাঁড়িয়েছে ছটপট করে ন্যান্সির জন্য। তাকে কাছে না পেয়ে প্রণয়ের আগুন জ্বলছে। ফোনটা ভিজে যাচ্ছে, অথচ ভ্রুক্ষেপ নেই। উল্টো ন্যান্সিকে রাগাতে বলে, না আমার মনে হয়
তোর মুখেই ঘাস ওঠে, মাথায় তো গোবর ছাড়া কিছু নেই। এহেন জবাবে হা হয়ে গেল ন্যান্সি। চাপা চিৎকারে বলে, আফরিদ আস্তে শোনা, হার্টবিট মিস হচ্ছে। ঠিক এই মুহূর্তে ফোন বন্ধ করে দিয়েছিল ন্যান্সি। ন্যান্সি নিজের জন্য রান্না করছে আজ। কাল থেকে তার নতুন যাত্রা শুরু। ইতিমধ্যে ছবিতে থাকা লোকটার সম্পর্কে জেনেছে। লোকটা মিস্টার অ্যালবার্ট। তিনি বেশ নামকরা সায়েন্টিস্ট, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি গায়েব। তার কোনো অস্তিত্ব নেই। এখন ন্যান্সি খোঁজ করতে হবে তিনি ঠিক কোথায় আছেন। কলিং বেল বেজে উঠতেই চমকে উঠল ন্যান্সি। বুকের ভিতর ধক করে উঠল। ন্যান্সি ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে অন্য কিছু। এই মুহূর্তে কে আসতে পারে? কিচেনে ক্যাবিনেট থেকে তুলে নিল চাকু। খুব সতর্কতার সাথে গুজে নিল কোমরে। দরজা খুলতে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকতে দেখল ইদ্রানকে। এই সময় এই প্রত্যাশা করেনি মোটো। আপনি এখানে কি করছেন? ইদ্রান এগিয়ে এসে ন্যান্সি বাধ্য হলে সরে আসতে। এমনি এলাম। তুমি একা একা একটা মেয়ে যদি ভয় পাও। ন্যান্সির বুকের ভিতর দুরু দুরু কাঁপছে। ভয় পাবো কেন? ইদ্রান চট করে তার দিকে ঘুরে পড়ে, যদি কিছু হয়ে যায়। ইদ্রানের অদ্ভুত দৃষ্টিতে ন্যান্সির কেমন অনুভূতি হচ্ছে। শরীরের লোমকূপ অবধি দাঁড়িয়ে গেছে। মানে কি বলতে চাইছেন? স্পষ্ট করে বলুন। ন্যান্সি ভুরু এসে দুপা এগিয়ে গেল। সহসা পিছিয়ে গেল ন্যান্সি। আচমকা কোমরে গুজে রাখা ধারালো চাকুটা বের করে নে। খবরদার আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না, নয়তো জানে মেরে দেবো। ধুরন্ধর ন্যান্সিকে দেখে মুগ্ধ হয়ে পারল না ইদ্রান। দু হাতে তুলে আত্মসমর্পণ করলো। ওকে ওকে, রিল্যাক্স ইয়ার, আমি একটু মজা করছিলাম। ন্যান্সি কাছে এটা মোটেও মজা মনে হয়নি। পা দুটো কাঁপছে মেটার। আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। বেরোন এক্ষুনি। যা কথা বলার সকালে বলবেন। যান এক্ষুনি। ইদ্রান কিছু বললে পারল না। তার আগে ন্যান্সি থেকে বের করে দিল। ন্যান্সি ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ঠেস দিয়ে বসলো ফ্লোরে। হাত পা কাঁপছে, চোখের পাতা ভারী হলো। আপনি ঠিকই বলে, এই দুনিয়ার মানুষগুলো মুখোশধারী। সে ছাড়া ন্যান্সির কেউ নেই। কই, ন্যান্সি তো কখনো আফ্রিদের নিকট এতটা অপবিত্র অনুভব করেনি। আফ্রিদ কাছাকাছি চেখেছে, বসেছে, ধমকেছে, ভয় দেখেছে। ন্যান্সি সব সহ্য করে নিয়েছে। দিন শেষে সে এতটুকুই বলেছে, আফ্রিদ তাকে কখনোই ব্যথা দেবে না। কাপা হাতে পকেট থেকে ফোন বের করে আনলো ন্যান্সি। লাস্টবার যে নাম্বার থেকে কল এসেছিল তাতে ডায়াল করলো। দু পরপর দুবার রিং হতে রিসিভ হলো। হে মাই পার্সোনাল পিরহান অফিস। ন্যান্সি কি যে হলো সে ডুকরে ওঠে। আপনি ঠিক বলছেন হাসান, সবাই কেমন যেন। আমি আপনাকে মিস করছি। কথা বলে ফুপিয়ে উঠল ন্যান্সি। প্রিয় অবদ্ধ নারীর কান্নায় দুনিয়া ঘুরে গেল আফ্রিদের। নতুন একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল আফ্রিদ, যার ধরুন সকাল থেকে ন্যান্সির খোঁজ নেওয়া হয়নি। এই মুহূর্তে তার কান্না অপ্রত্যাশিত তার জন্য। আফ্রিদ অনুভব করলো তার শক্তপোক্ত বুকের ভেতরে মাংসপিণ্ড কাঁপছে। দ্রুত হাতে সেন্টার টেবিলের উপর ল্যাপটপ নিয়ে কিবোর্ডে হাত চালাতে চাইলে বলল, আমি চলে আসি কাল। ন্যান্সি নাক টানছে একটু পরপর। কাউকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু ন্যান্সি নড়ল কিভাবে ইদ্রানের সাথে? তার মনে লোকের সাথে তো পেরে ওঠার কথা না। যদি সত্যি ন্যান্সির কাছে আসতো তাহলে কি করতো? ন্যান্সি আবারও চোখ ছাপিয়ে অশ্রু করল। অমনি ল্যাপটপের সব দেখে রাগে চোয়াল শক্ত হলে আপড়ে কুকরানো চুলগুলো খামচে দিল। এটা মোটেও ভালো করলি না ইদ্রান। এমন ভয় দেখানো উচিত হয়নি ওই ভীতু মেয়েকে। ওই ওই, এটা কি? সামান্য জিনিসে ভয় পাওয়া পাবলিক চলে গেছে স্পেনে। ছি ছি, তোকে বউ বলতে ভীষণ লজ্জা করছে। ন্যান্সির চোখ বেয়ে টুপটুপ অশ্রু গড়ায়। আকস্মিক গিবরা ঝুঁকে হাঁটুর ভাঁজে মুখ গুজে লুকিয়ে ফিসফিস করে, অ্যাওসান হোল্ড মি প্লিজ। আপনি ল্যাপটপের হাতে উঠে দাঁড়িয়ে সেও দরজার কাছে ঠেস দিয়ে বসলো। মনে হচ্ছে কক্ষের এপাশে ওপাশে দুজন বসে আছে। আপনি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি চলে আসি? না আসলে কিভাবে জড়িয়ে ধরবো? আপনি ভীষণ খারাপ হয়েছেন। আমাকে একটা নর্মাল লাইফ দিতে পারেননি। কেঁদে কেঁদে অভিযোগ করাগুলো নিঃশব্দে মাথা পেতে নিল আফ্রিদ। আসলে সে নর্মাল লাইফ দিতে পারেনি এই মেয়েকে। অঞ্জু রিল্যাক্স, ফিল করো, আমি তোর কাছে এসেছি। নেই আপনি আমার কাছে, ভালো লাগছে না। আফ্রিদ হালকা হাসলো। দরজায় মাথা এলিয়ে চোখ বুজে নিল। সকালে উঠে অগ্নিমূর্তি ধারণ করবি, রাত বেরোতে প্রেমিকার মতো আচরণ করছিস। এটা একটা সিম্পল বিষয়। তুই চাইলে তার মেইন পয়েন্টে লাথি মারতে পারতি। সবসময় তো আমাকে লাথি মারিস। ন্যান্সি না চাইতে হেসে ফেলল আফ্রিদির কথায়। আসলে সে আফ্রিদকে কতবার যে কিক দিয়েছে মনে পড়লে হাসি পায়। কাজ করতে ব্যস্ত। তড়িঘড়ি করে এলো তার একজন সহকারী পুলিশ অফিসার। স্যার? হ্যাঁ। ল্যাপটপের দৃষ্টি নিবন্ধ রেখে জবাব দিল দিবাং মৃদুস্বরে বলল, স্যার, এফিয়ানকে মেরে দেওয়া হয়েছে।
এফিয়ান ইদ্রানের বিশ্বস্ত একজন লোক ছিল, বলতে গেলে বিজনেসের খবরাখবর সবটাই জানতো। এই তার ব্ল্যাক বিজনেস সম্পর্কে অনেক বড় একটা প্রমাণ হাতে চলে এসেছে, অথচ তা আসার আগে এফিয়ানকে মেরে দিল। তৎক্ষণাৎ ল্যাপটপের শাটার বন্ধ করে দিল ইকরিয়াস। রাগে দাঁত চেপে চেপে বলল, এটা কি করে হতে পারে দিবাং? হাউ ইজ দিস পসিবল? দিবাং ফাঁকা ঢোক গেল। এখন কি হবে? ইকরিয়াস ভাবনায় পড়ে গেল। আশ্চর্যের ব্যাপার, ইদ্রানের এসব খবরাখবর পায় কি করে? সব থেকে বড় কথা, তাদের এই মিশনটাই সিক্রেট, যাতে কেউ জানতোই না। পরে গুটি কয়েক অফিসার ছাড়া আর কেউ জানে না। তবে কি শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে? হাতে থাকা ফোনটা বেজে ওঠা মাত্র রিসিভ করলো ইকরিয়াস। ওপাশ থেকে মেলি কণ্ঠস্বর ভেসে উঠল। খুব রাগান্বিত স্বরে কেউ একজন বলল, কোথায় তুমি? ৮ ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি। হাতে থাকা ঘড়িটার সময় দেখে নিলাম, 5:30 বাজে। সে ভুল হয়ে গিয়েছে, একজন তার অপেক্ষায় আছে। সে তার হৃদয়ের স্পন্দন। সরি ডিয়ার, আমি স্টপ। কথার পিঠে ওপাশে থাকা মেয়েটি থামিয়ে দিল ইস্কিরিয়াসকে। চাপা রাগ দেখে বলে, আসতে হবে না তোমাকে। আমি প্রথম থেকে জানতাম তুমি আমাকে শুধু শুধু অপেক্ষা করবে। আমার থেকে তোমার কাজ খুব ইম্পর্টেন্ট। প্লিজ ডিয়ার, আমি এক্ষুনি চলে আসবো। জাস্ট 10 মিনিট প্লিজ। সে অপরিচিত মেয়েটা সময় দেখে নিল, এবারে বলে উঠল, ওকে, জাস্ট 10 মিনিট। এর থেকে বেশি হলে আই প্রমিস আমি চলে আসবো। ইক্রিয়াস দ্রুত গাড়িতে ওয়ালেট এবং গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। ছোটোখাটো কফি শপে একটি টেবিলে বসে আছে রাইসা। অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির জন্য। 10 মিনিট শেষ হতে চলল, 10 সেকেন্ড বাকি। রাইসা মনে মনে ভেসে নিয়েছে, 10 মিনিট শেষ হওয়া মাত্র সে উঠে পড়বে। 10 মিনিট শেষ হওয়া মাত্র সে উঠবে, আকস্মিক কেউ তাকে বাহু টেনে বসিয়ে দিল। হে কিউটি পাই, আই এম সরি। চিকন নাকটা ফুলে উঠছে রাইসার। নিজেকে ইকরিয়াসের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, একদম ড্রামা করবে না, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। কিছুটা চেঁচিয়ে উঠল রাইসা। ইকরিয়াস আশেপাশে এক নজর বুলিয়ে বলল, আস্তে, কাম ডাউন কিউটি ভাই, দেখো সবাই আশেপাশে তাকিয়েছে। থেমে গেল রাইসা। সত্যি তাদের দিকে তাকিয়েছে লোকজন। সে নিজেকে খানিকটা ধাতস্থ করে চুপটি করে বসলো। আই এম সরি কিউটি ভাই, আসলে কাজের এতটা চাপ ছিল। আমাশয় নেয় মুখখানি অন্ধকারে ডুবে গেল রাইসায়। ইকরিয়াস রাইসার হাত দুটো শক্ত করে ধরে বলল, এফিয়ানকে মেরে ফেলা হয়েছে রাইসা। চকিত দৃষ্টিতে তুলে থাকা রাইসা অবাক হয় না সুদায়। ওই যে তোমাদের ইনফরমেশন দিত সেই লোকটা? ইকরিয়াস হ্যাঁ সূচক মাথা নাড়ায়। রাইসা ফের সুদায়, তাহলে এখন কি করবে? তোমার LAB কে ধরবে কি করে? ইস্কিরিয়াস ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, চিন্তা নেই, কিছু একটা ভেবে করবো। রাইসা দুপাশে মাথা দাঁড়ায়। ইস্কিরিয়াস উঠে দাঁড়ায়, রাইসা উঠে দাঁড়ায়। ইকরিয়াস ফিসফিস করে বলে, রেস্ট প্রয়োজন, চলো। রাইসা চমকায়। ইস্কিরিয়াস তাকে নিয়ে রওনা হয় হেডকোয়ার্টারে। ভেতরে আসা মাত্র পাজাখড়ো করে তুলে নিল রাইসাকে। বিছানায় শুয়ে আলগোছে চলে গেল তার কাছে। উপরে দিকে একটু ভয় পেলেও পরক্ষণে সবটা আন্দাজ করতে পেরেছে সে। ইকরিয়াস বরাবরই এমন করে, হুট করে কোলে মাথা রেখে শুয়ে থাকবে 8 ঘন্টার পর। সে এখন শুয়েছে, ঠিক কখন উঠবে একমাত্র সেই জানে। বৃহস্পতিবার সকাল 12:30 ছুঁইছি। পুলিশের জিপ নিয়ে ছুটে চলছে ইস্কিয়াস। কিছু দূরে মাত্র কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল। গাড়ি থামিয়ে নিল সে। দূরে দাঁড়িয়ে থাকা লম্বা পুরুষটি এগোতে লাগলো। কিছুটা এগিয়ে যাওয়া মাত্র লোকটা তাকে দেখতে পায়। তার হাতে কিছু ফাইল ছিল। যেই না ইক্রিয়াসকে দেখতে পেল, হঠাৎ দৌড়ে গেল। দৌড়াতে গিয়ে একটা সেই লোকটা ধাক্কা খেলো এক অপরিচিত রমণীর সাথে। আকস্মিক ধাক্কা খেয়ে রেগে গেল। ছেলেটা যেই ফাইলগুলো তুলতে যাবে তখনই তার হাত টেনে ধরে মেয়েটা। এই, চোখ নেই, দেখে চলতে পারেন না? শুকনো ঢোক গিল লোকটা। পিছন ফিরে বার উকি দিয়ে দেখছিল ইকরেশ আসছে। আকস্মিক মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে যেই না দৌড়াতে যাবে, ঠিক তখনই পায়ে থাকা হাই হিল খুলে তার দিকে ছুরি মারে মেয়েটা। তৎক্ষণাৎ ইকরেশ চলে আসে, ধরে ফেলল লোকটাকে। আর কত পালাবি? ইকরাজ কাউকে কল করে ডেকে নিল। কিছুক্ষণের মধ্যে পুলিশের জিপ এলো, তাদের হাতে তুলে দিল লোকটাকে। ইলিয়াস এবার সম্পূর্ণ দৃষ্টি নিবন্ধন করলে সামনে থাকা রমণের দিকে। আপনি ঠিক আছেন? মেয়েটা অল্প হাসি উপর দিল, ইয়েস, থ্যাংক ইউ, আপনি যথেষ্ট হেল্প করেছেন পুলিশ অফিসার। খুব উৎকণ্ঠায় শুধায়। ইকরিয়াস অল্প হেসে বলে, হ্যাঁ, হাই, আমি রাইসা, আমার পুলিশ ভীষণ পছন্দের। ইকরিয়াস অবাক হয়ে তাকালো রাইসার দিকে। মেয়েটা অদ্ভুত সুন্দরী। আমি ইকরিয়াস জানি।
ভুরু ভুরু উঁচিয়ে শুধে কি করে থতমত খেয়ে গেল রাইসা। অতঃপর বিস্তার সে বলল, আরে এই যে আপনার ওয়ালেট, আইডিটাও পড়ে গেছে। কোন ফাঁকে ওয়ালেটটা পড়ে গেছে তা দেখেনি। থ্যাঙ্কস এ লট। এ শুরু হয় রাইসা আর ইকরিসের কথোপকথন আর দেখা সাক্ষাৎ। দুজনের মধ্যে কম দিনেই ভাব হয় প্রেম। অতঃপর ইকরিয়াস নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে রাইসাকে। খোঁজ নিয়ে জানতে পারছে রাইসা চাইল্ড হোমে বড় হয়েছে, তার ফ্যামিলি বলতে কেউ নেই। যখন প্রথমবার নিজের মনের কথা রাইসাকে জানায়, সে আবেগভূত হয়ে জাপটে ধরে ইকরিয়াসকে। রাত্রির শেষ ভোর, উপন্যাসের একটা বই নিয়ে করিডোরে বসে চুপচাপ বসে আছে ইসমাইলি। তার ভীষণ ভীষণ পছন্দের উপন্যাসের বইগুলো। এগুলো সব বাংলাদেশ থেকে নিয়ে আসা। আসার সময় সবগুলো ল্যাগেজে করে নিয়ে আসছে। বইয়ের ভাঁজে প্রাণ লুকিয়েছে। ইসমাইলি বই নিয়ে চুপচাপ বসেছে। পাশের কক্ষ থেকে গুনগুন শব্দ ভেসে আসছে কানে। অবাক করা ইসমাইলি কারা যেন কথা বলছে। শব্দগুলো ফিসফিসানির মতো কানে আসে। বই বন্ধ করে শব্দের উৎস খুঁজতে গিয়ে হাঁটা ধরল ইসমাইলি। করিডোরে পার হতে এগিয়ে যেতে শব্দটুকু আরও তীব্র হতে লাগলো। ইসমাইল আরও খানিকটা এগিয়ে গেল। ইদ্রানের রুমের কাছে আসা মাত্র শুনতে পেল মিসেস এনার কণ্ঠস্বর কাতার স্বরে বলছে, তুমি এমন করতে পারো না লুসিফার। আমি কতটা কষ্ট করছি এতগুলো বছর ধরে সেগুলো। মায়ের কাতর স্বরে বলা কথাগুলো শুনতে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ইসমাইলি। ইদ্রান কি এমন বলল যাতে তার মা এভাবে বলছে? এবার ইদ্রান ভারী কণ্ঠ শুনতে পেল, মিসেস এনা, আপনি একটু বেশি বেশি করছেন এবার। যদি আমি আমার জিনিসটা না পাই আর আপনি সেটা নষ্ট করার বিন্দুমাত্র চেষ্টা করেন, তাহলে আই সয়ার আমি আপনাকে। খট করে দরজা খুলে প্রবেশ করলো ইসমাইলি। তড়িৎ পিছন ঘুরে তাকালো ইদ্রান। ইসমাইলি খুব শক্ত মুখ করে দাঁড়িয়েছে। দৃশা, তুই এখানে কি করছিস মা? ভেতরে যা। এনার চোখ মুখে অস্বাভাবিক লাগলো ইসমাইল কাছে। মা তোমাকে কি হুমকি দিচ্ছিল ইনি? এই যে আপনি কি বলছিলেন? ইদ্রান চুপ করে কাউচের উপর বসলো। মিসেস এনা দ্রুত এগিয়ে এসে বাহু টেনে ধরল ইসমাইলের। চল, তুই ওর সাথে কথা বলতে হবে না। ইসমাইলি বেঁকে বসলো। রাগ দেখে বলল, তুমি যাও মা, আজকে এই লোককে দেখে নেব। মিসেস এনা জোরপূর্বক বাইট করে দিল ইসমাইলি। পূর্ণ দৃষ্টি আকর্ষণ করলো। এবার বসে। ইদ্রানের ঠোঁটের কোণে ঝুলছে দুষ্ট হাসি। হাসছেন কেন আপনি? এবার শব্দ করে হেসে উঠল ইদ্রান। তোমার বোকামো দেখে হাসছি ডিয়ার। ইসমাইলি অবাক, কি বোকামো করছি? মানে মানে এটাই ডিয়ার? বদ্ধ রুমে যা কিছু হতে পারে, যেমন ধরো তোমাকে চুমু খেলাম, বা এটাও হতে পারে ধূপ করে বাসর সেরে ফেললাম। চোয়াল ঝুলে গেল ইসমাইলি। ও গড, আপনি এত ঠোঁট কাটা কেন? মুখশ্রী জুড়ে স্পষ্ট গাম্ভীর্যতা ফুটে উঠল ইদ্রানে। তীর্যক চোখে তাকায় সামনে হলদেটে রমণীর পানে, যে কিনা হলুদ রঙের টি শার্ট পরছে, গলার দুদিকে ঝুলছে ওড়না। লিসেন, আমাকে কিছু অহেতুক ব্যাপার নিয়ে বলতে আসবে না লিটল প্রিন্সেস। অন্য কিছু বলার চেয়ে সারাদিন নিজেকে বলো, আমি একটু বিরক্ত হব না। আর মিসেস এনাকে বলো সাবধান হতে, না হলে ফল মোটেও ভালো হবে না। ইদ্রান থমথমে মুখ দেখে বিরক্তি গলায় ইসমাইলি, দেখুন, আপনি একদম গলাবাজি করবেন না বলে দিচ্ছি। আপনি আমার মাকে কি বলছেন? কোনো মা অসহায়ভাবে বলেছিল ওই কথাগুলো? ইদ্রান নৈশব্দে বেরিয়ে গেল। টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশে। কলেজ প্রাঙ্গণ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ইসমাইলি। ওর সাথে ন্যান্সি অপেক্ষা করছে। কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে যাবে না? ন্যান্সি উত্তর করলো না। অপেক্ষা রইল কিছু একটা। এবার প্রচণ্ড বিরক্ত হয়েছে ইসমাইলি। রাগান্বিত সে বলল, ন্যান্সি, আমি কিন্তু চলে যাব। অস্থির হয়ে উঠে ন্যান্সি, 5 মিনিট অপেক্ষা করো। অতঃপর 5 মিনিট অপেক্ষা করলো ইসমাইলি। কিছুক্ষণ পর একজন লোক কিছু একটা হাতে করে নিয়ে এলো। হাতে ঝুড়ি দিয়ে কাপড় ঢাকা। ইসমাইলি ঝুড়িটা নেওয়া মাত্র লোকটা চলে গেল। এটাতে কি আছে গো দেখি? ন্যান্সি ঝুড়িটা এগিয়ে দিল ইসমাইলের দিকে। কাপড় সরাতে চমকে উঠল। এটা তো বিড়াল ছানা। সেটা লুপিসা ভয়ে ফেলে চলে এসেছিল রোজি। ন্যান্সি অদর ভাগলে আসলে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ন্যান্সি। আমি তো ভুলেই গেছিলাম ওর কথা। থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাম হ্যাপি। ন্যান্সি স্বস্তির নিঃশ্বাস হলো। যাক, ইসমাইলি নিজের জিনিসটা বেশি খুশি হলো। কিন্তু তুমি এটা কোথায় পেলে? শুনে ঘাবড়ে গেল ন্যান্সি। তাকে বিচলিত হলো। কি হলো বলো? ন্যান্সি, তুমি অদ্ভুত। হুট করে আমার জীবনে এসেছে, এমনভাবে কেয়ার করছো যেন এটা তোমার কাজ। আমি ভাবতে পারছি না একটা মানুষ সব ছেড়ে ছুড়ে আমাকে নিয়ে সবসময় ভাবে। এখন বলো, তোমার উদ্দেশ্য কি? কি চাও তুমি? কপাল বেয়ে ঘাম ঝরিয়ে পড়ল। শুকনো ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল। আর ইসমাইলি তেমন কোনো না, ফ্রেন্ড নেই।
আসলে ছোট থেকে একা আছি, তাই হঠাৎ তোমাকে পেয়ে নিজেকে ধরে রাখতে পারিনি। সব সময় তোমাকে খেয়াল রাখি, তুমি যাতে আমাকে বিশ্বাস করতে পারো। সত্যি বলছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। চোখ দুটো ভিজে এলো ন্যান্সির। অস্থির হয়ে উঠে স্মাইলি অপরাধী কণ্ঠে বলে, সরি ন্যান্সি, তুমি প্লিজ কেঁদো না। আমি সত্যি ভয় পেয়েছিলাম, তাই ওভাবে জাজ করেছি। প্লিজ ন্যান্সি, আই এম সরি। ন্যান্সি চমৎকার একটা হাসি উপদেশ দেয়। ঠিক আছে, সমস্যা নেই। হঠাৎ করে আসলে এরকম সন্দেহ সবাই করে। তবে আমি সব সময় বলবো, তোমাকে দেখে রাখার দায়িত্ব। তুমি তো অসুস্থ, তাই এটা আরও বেশি করতে। ইসমাইলি মুগ্ধ নয়নে তাকালো ন্যান্সির মুখপানে। মেয়েটা কি চমৎকার একটা মানুষ। হঠাৎ করে কতটা আগলে নিল। যাক, কেউ একজন পেল যে তাকে ভালোবাসে। আচ্ছা ন্যান্সি, তুমি কখনো ভালোবেসেছো? এমন সময় ন্যান্সির জবাবে কী বলবে ন্যান্সি খুঁজে পেল না। জোরপূর্বক হেসে বলল, হঠাৎ এই প্রশ্ন? ইসমাইলি প্রফুল্ল চিত্তে আওড়ালো, জানতে চেয়েছি আসলে সত্যি সত্যি ভালোবেসে কেমন ফিল হয় সেটাই জানতে চেয়েছি। ন্যান্সি আর ইসমাইলি গিয়ে বসলো বেঞ্চে। ন্যান্সি মৃদু মাথা নেড়ে বলে, বসেছি। চমকে উঠে ইসমাইলি বিস্মিত নয়নে তাকালো ন্যান্সির দিকে। সত্যি? আচ্ছা, কে সে? কেমন দেখতে? মানসপটে ভেসে উঠল সেই সুদর্শন সুপুরুষ, যার চোখ দুটো নীল সমুদ্রের মতো, যার নীলাক্ষীর জোড়ায় দৃষ্টি হতে হৃদস্পন্দন অস্বাভাবিক হয়। সে ভীষণ সুদর্শন, এতটাই সুদর্শন তাকে শব্দে ব্যাখ্যা করা যায় না। তার চোখ দুটো নীল। ইউ মিন ব্লু আইস? ন্যান্সি মাথা দুলিয়ে দুষ্টু এসে বলল, ব্লু আইস হিপনোটাইজ তেরি কার্দি মেনু। ইসমাইলি খিলখিল করে হেসল। তারপর ন্যান্সি মুগ্ধ কণ্ঠে বলল, সে এতটাই সুন্দর যার সামনে আমি নিজেকে ফিকে মনে করি। তার ক্লিন শেভ করা গাল, ঠোঁটের কোণে সবসময় লেপ্টে থাকা হাসিটুকু হিপনোটাইজ করে। তার বুকের ঠিক মাঝখানে একটা ট্যাটু আছে, একদম সূর্যের মতো। ইসমাইলি উদ্গ্রীবভাবে বলল, ন্যান্সির মুখের তার সৌন্দর্যের কথা শুনে, ইস, তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে নজর দেখলে ভালো হতো। ন্যান্সি মুচকে আসলো। শুধু দেখা? ন্যান্সি তো তাকে শুয়েছে, শুধু কাছ থেকে শুয়েছে মাফিয়াকে। তার ব্যাকুলতা, অস্থিরতা, উন্মাদনা সব কিছুর সাক্ষী। সে কল্পনার থেকে বেশি সুন্দর। তার সৌন্দর্য ব্যাখ্যা করা অসম্ভব। স্মাইলি আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ। মিনিট দশের পর একটা ব্ল্যাক কার এসে থামলো। সেই গাড়ি কপালে ভাঁজ পড়লো ইসমাইলির। লুফিসার। গাড়ি থেকে নেমে এলো ড্রাইভার। একটা চিরকুট এগিয়ে দিল ইসমাইলের দিকে। চিরকুট নেওয়া মাত্র নতমস্তকে দাঁড়ালো। এমনভাবে দাঁড়িয়েছে, যদি চোখ তুলে তাকায় তাহলে বুঝি সে আর বাঁচতে পারবে না। ইসমাইল লক্ষ্য করলো LLB প্যালেস। কোনো গার্ড বা সার্ভেন্ট কেউ তার দিকে চোখ তুলে তাকায় না, বড় বড় নত মস্তিষ্কে দাঁড়ায়। আজও তার বিপরীত হয়নি। চিরকুট স্পষ্টভাবে লেখা আছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে চলেছিল, নো মোর ওয়ার্স। বিরক্তিকর ব্যাপার। এখন কোথায় যাবে এই লোকটা? ন্যান্সি নীরব দর্শক হয়ে সবটা দেখছে। ইসমাইলি চিন্তিত কণ্ঠে শুধে, কি হয়েছে তোমার? চিন্তিত লাগছে, যেতে হবে। ন্যান্সি অমত করলো না, যেতে দিল তাকে। গাড়িতে উঠে ড্রাইভার গাড়ি এসে দিল। ওদের দৃষ্টি সীমানার বাইরে না যাওয়া অবধি দাঁড়িয়ে রইল ন্যান্সি। গাড়িটা অদূরে চলে যেতে ন্যান্সি গুটি গুটি পায়ে কলেজের পিছনে খালি মাঠের দিকে যায়। একটা বড় কাপড় দিয়ে কিছু একটা ঢাকায়। এগিয়ে গিয়ে কাপড়টা সরিয়ে ফেলো। বেরিয়ে এলো চকচকে কালো রঙের বাইক, সাথে রয়েছে হেলমেট। ব্যাগ রেখে মাথায় হেলমেট পরে উঠল। বাইকে উঠে বসলো। সে যতটা সম্ভব গতি বাড়িয়ে ছুট লাগলো অজানা গন্তব্যের উদ্দেশ্যে, যা কেউ জানে না, শুধু ন্যান্সি ব্যতীত। কিছু মানুষ লুকোনো এক সত্তা রয়েছে, যা প্রকাশ ধীরে ধীরে হয়। হয়তো ন্যান্সি রয়েছে, যেটা ইসমাইলের কাছে অজানা। শুট। বাজখাই গলায় বলা শব্দটি শুনলে ট্রিগার চাপলেন ন্যান্সি। ভেতর থেকে বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো গুলি। চমকে উঠে রিভলভার ছেড়ে দিল মেয়েটা। ভয়ে সিঁদিয়ে গেল সে। আড়ে দাঁড়ানো লোকটা ভিডিও করছে। ইদ্রান রাগে হেসে বলল, এভাবে তুমি গুলি করে আফ্রিদকে শেষ করবে? ন্যান্সি কেঁপে উঠল রীতিমতো। সত্যি তো, আগে কখনো রিভলভার ছুঁয়ে দেখেনি, তাহলে চালালাম কী করে? লিসে নিলাম। তোমাকে যদি আফ্রিদকে শেষ করতে হয় তাহলে নিজেকে শক্ত করো, নিজেকে এমনভাবে তৈরি করো করতে হবে তোমার হাতেই যেন ধ্বংস হয়। ইদ্রানের কথায় তপ্ত নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। আদতে কি আফ্রিদকে আঘাত করতে পারবে? আফ্রিদ সামনে দাঁড়ালে বুকের ভিতর কাঁপতে তার ভয়ে সেদিয়ে যায়। যতই চাপা করুক ভয় পায়, কিন্তু এই শেষে খুব ভয় পায় আফ্রিদ হাসান। মাউস হয়ে ক্যাট ক্যাট করতে যাওয়া বোকামি নয়। কপালে ভাঁজ পড়ল ন্যান্সি। তারও গাঢ় হলো ইদ্রানের। ওয়েট আ মিনিট, আপনি আমাকে মাউস বললেন? ইদ্রান অপর পাশে এসে বলল, মাউসকে মাউস বলল না বা কী বলুন?
ন্যান্সি মোটেও সহ্য হলো না এসব। ইদ্রানের আচরণ কেমন অদ্ভুত লাগে তার নেই করে। তো ডিয়ার, তুমি কাল রাতে ভয় পেয়েছিলে বুঝি? মানে মানে আমি হঠাৎ ফ্ল্যাটে যাওয়াতে গা অদ্ভুত শিরশির করে উঠল ন্যান্সি। সত্যি ভয় পেয়েছিল। আমি আপনাকে সতর্ক দিচ্ছি, আর কখনো রাত বিরাতে ফ্ল্যাটে যাবে না। ইদ্রান দীর্ঘশ্বাস নিয়ে বলল, ওকে ডিয়ার, আই এম রিয়েলি ভেরি সরি। আমি জাস্ট মজা করছিলাম। ন্যান্সি মোটেও তার কথায় গলল না। গলবে কেন? এদের বিশ্বাস করা উচিত নয়। ইদ্রান মোটেও এই মেয়েকে সরি বলতো না। ওই যে এক বাটপার যে কিনা ফোনে হুমকি দিছে, এই তো কাল রাতে হুট করে বললো, রিমাইন্ডার, তুই ইলহামকে সরি বলবি, না হলে আমি স্পেনে গেলে ঠিক কপালে শুট করবো। ইদ্রান থতমত খেয়ে এলো। এ পাগল বলে কি? আপনি রাত থেকে যেন উন্মাদ হয়ে গেছে ন্যান্সির কান্না ভেজা কণ্ঠস্বর। পুরো তুই পাগল হয়ে গেছিস। আরে ইয়ার, একটু ফান করছি। হয়তো আফ্রিদ সজোরে কিছুটা করেছে। ইদ্রান বুঝতে পারল না ঠিক কিসে আঘাত করছে। আমি তোর বন্ধু নেই, যেটা বললাম মনে থাকে। তোর ফানের চক্করে ওর চোখে পানি এসছে। বল, বলবি সরি, কি করবি? প্রত্যুত্তরে এমন কথায় ক্ষিপ্ত হলো আফ্রিদ হাসান। উষ্ট ওদের বেরিয়ে এসলো শব্দ, শুট। সহসা দূরে বিল্ডিং থেকে একজন শার্প ট্রিগার প্রেস করলো রাইফেল। অমনি বিদ্যুৎ বেগে গুলিটা ছিটকে এসে থাই গ্লাস ভেঙে দিল ইদ্রানের বাহু কাটিয়ে পেট্রেটে গিয়ে লাগলো। চমকে উঠলো ইদ্রান। এটা ট্রেলার ছিল, যেটা বললাম তা কর, নাহলে ফিল্ম দেখাবো। আফ্রিদের কথায় তর্ক না করে ইদ্রান দেখা করলো কিং সত্যি রেগে গেল, তাকে উপরে পাঠিয়ে দিল। নোংরা শার্টটা মুখের উপর ছুঁড়ে ফেললো ঈশান। তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। এই, সমস্যা কি আপনার? খোঁচাখুচি করতেছেন কেন? ঈশান এখন মহা টেনশনে। এর মধ্যে এই রংপুরের মাইয়া তাকে জ্বালিয়ে খেলো। দেখতে পাচ্ছ না নোংরা শার্ট? যাও পরিষ্কার করে ধুয়ে এসো, একদম ঝকঝকে করে দিবে। ঈশান রাজ্যের মতো হুমকিতে আক্ষি করে বেরিয়ে এলো তিতলির। মুখ বেঁকে অদ্ভুত ভঙ্গি। এই মিয়া, আমার কি আপনার চাকর মনে হয়? ঈশান অকপটে জবাব, না, বউ মনে হয়। আরেক দফা চমকে উঠল ইতলি। ইলহাম আপু একবার আসুক, তারপর দেখবে, সব বলবো। ঈশান কী ভেবে তিতলির কাছাকাছি এসে ঠোঁটের কোণে বাঁকিয়ে কিছু একটা ভেবে বলো, সব যেহেতু বলবে তাহলে একটা বলো, ঈশান তোমাকে চুমু খেয়েছে। তিতলি বুঝে আকাশ থেকে বলল, কিন্তু আমি কেন মিথ্যে বলবো? আপনি তো আমাকে চুমু খাননি। ঈশান তিতলির ভাবনায় ব্যাঘ্রা দিয়ে ঠোঁটের কিনারে চুমু খেয়ে বসলো। তিতলির মনে হলো পুরো পৃথিবী ঘুরে যাচ্ছে। এটা কি হলো? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে ন্যান্সি, ক্লান্ত দেখাচ্ছে। ট্রেনিংয়ে যে এতটা কষ্ট হয় আগে বুঝতে পারিনি। ফোন এলো। এই সময় কল করতে পারে তাও জানে। অগত্যা ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতে আফ্রিদ বলে উঠলো, একা একা শাওয়ার নিলে? আমাকে মনে পড়েনি? নেহাজি সামান্য হাসলো। বুড়ো বলল, সব দেখেন তাই না? আফ্রিদ সামান্য মনিটরে দৃষ্টি স্থির রেখে ঠোঁট কামড়ে হাসলো, হুম, সব দেখছি। ন্যান্সি সতর্ক দৃষ্টি বুলায় চারিদিকে। ঠিক কোথায় কোথায় হিডেন ক্যামেরা লাগিয়েছে লোকটা। দৃষ্টি বুলাতে বুলাতে বলে, এখানে শান্তি পাচ্ছি না আপনার জন্য। আপনি লম্বা নিঃশ্বাস টেনে আফসোসে বলল, তোর মিঠা মিঠা ঘ্রাণ মিস করছি। ন্যান্সি সজাগ হলো। দুষ্টু বুদ্ধি খেলে গেল। মিটমিট হেসে বলল, তাই? আফ্রিদ দুগালে ভর দিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখলো আদুরে লাল গালওয়ালা মেয়েটাকে। আহ্লাদি কণ্ঠে বলল, এত কিউট কেন? ন্যান্সি সাউন্ড বক্সের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। ঠোঁট বাঁকিয়ে আড়ল, আপনি লুকিয়ে লুকিয়ে সব দেখেন তাই না? ঠিক আছে, তাহলে এবার আমার নাচও দেখুন। আপনি অনুভব করলো তার স্পন্দন অস্বাভাবিক জানাচ্ছে। নাচ মেরি রানী, গানটা ছেড়ে দিল ন্যান্সি। দুষ্টু ভঙ্গিতে এদিক ওদিক ঘুরে নাচছে। আপনি চমকালো। স্থির থাকতে পারলো না। অকস্মাৎ ঠোঁটের কোণে লাজুক হাসি গেল। ফোনটা কানে চেপে রাখলো। হাই, মরে গেলাম জানকির বাচ্চা। ন্যান্সি গুনগুন শেষের বাক্য বলছে, ডান্স মেরি রানী। তার ঠোঁটে তালে আফ্রিদ একই সুরে আনল, নাচ মেরে জানি। ইস, এখন তোর কাছে থাকা উচিত ছিল, গভীর আদরের জন্য। আফ্রিদ এক প্রকার লাফিয়ে উঠল। এতটা খোলামেলা ন্যান্সিকে, এতটা আবেগপূর্ণ দেখেনি। নানজি তার কথায় কিরবিরে উঠল, অসভ্য। আফ্রিদ নিজের চুল খামচে দিল। ঠোঁটের কোণে লাজুক হাসি বিদ্যমান। সে তার বউয়ের নৃত্য দেখে লজ্জা পাচ্ছে কেন? পাওয়ার তো কথা না, তবু লজ্জা পাচ্ছে। ভীষণ অসভ্য। এখন কাছাকাছি থাকলে যোজন বিয়োজন করতাম। আশেপাশে তাকে জিভ বের করে ভেঙচি কেটল। সে জানে আফ্রিদ তাকে দেখেছে। আফ্রিদ ইচ্ছে করছে এক চোটে তার কাছে গিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ভালোবাসা দিতে, কিন্তু এখন সে সম্ভব নয়। ক্লান্ত ন্যান্সি রুমে যাওয়ার প্রয়োজন বোধ করল না। সোফায় লম্বা হয়ে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস টানতে লাগলো। আফ্রিদ আশেপাশে দৃষ্টি বুলে দেখলো কাইন্টেনকে। বাকেটে চুপচাপ বসে আছে বিড়ালটা। আফ্রিদ ডাকতে লোমশ শরীরটা নিয়ে দুলতে দুলতে এগিয়ে এলো। পায়ের কাছে এসে সোহেল ঘেঁষে
আদর করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে অবুঝ প্রাণীটা। আফ্রিদ বিড়ালটাকে কোলে তুলে নিল, ল্যাপটপের দিকে ইশারা করলো। ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে, একটু পরপর নিঃশ্বাস নিচ্ছে। ওই যে খ্রিস্টানের মেয়েটাকে দেখছিস, ওই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। ক্যান্টের ল্যাপটপের স্ক্রিনে ন্যান্সিকে লাফিয়ে উঠে ছুতে চায় তাকে। তাকে এতদিন পর পেলে পুষে করে বড় করা মানুষটিকে এক নজরে চিনতে লাগলো। আফ্রিদ হালকা হাসে, তার মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, একটা সিগারেট শুনবি? ক্যান্টন প্রত্যুত্তরে মেয়মা ডাকটা দুবার করলো। আফ্রিদ মুগ্ধ নয়নে ন্যান্সির দিকে দৃষ্টি নিবন্ধ করে মুগ্ধ নয়ে চেয়ে বলল, অন্য মনস্ক হয়ে বলল, তোর আম্মা একদিন আমার আঙ্গুল ধরে বলেছিল আমার চোখ দুটো ভীষণ সুন্দর, তার পছন্দ, অথচ তাকে ট্রিগার পয়েন্টে দাঁড় করিয়ে রেখেছিলাম আমি, আর তোর মা এটুকুন ছিল। আফ্রিদ দিয়ে মেপে দেখালো ন্যান্সি ঠিক কতটা ছোট ছিল। পর মুহূর্তে নিজেকে হেসে পেল। মন চাচ্ছে সোফা থেকে কোলে তুলে রুমে গিয়ে বুকে নিয়ে ঘুমাতে পারতো, তাহলে বোধহয় ভীষণ শান্তি লাগতো। শেষবারের মতো স্ক্রিনে দৃষ্টি বুলিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, আমার বাঘিনী। অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা পর্ব 9 পুরো গল্প প্লেলিস্টে।